পরদিন সকালে দেশে প্রায় সব জাতীয় দৈনিকের প্রথম পাতা জুড়ে একটাই মুখ, একটাই শিরোনাম, ব্রেকিং নিউজ। বাংলাদেশের ব্যবসায়িক জগতের অপ্রতিদ্বন্দ্বী প্রভাবশালী মির্জা বাহাদুরকে টপকে 10,000 কোটি টাকার আন্তর্জাতিক প্রকল্প জিতে নিলেন তরুণ উদ্যোক্তা আব্রাহাম খান ইলহাম। আরও এক চমক, প্রকল্প জয়ের পর সবার সামনে মির্জা বাহাদুরকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে আব্রাহাম বলেন, আমি আব্রাহাম খান ইলহাম, আমজাদ খানের ছেলে। আজ থেকে আপনার সাম্রাজ্যের পতনের কাউন্টডাউন শুরু হলো। এই খবর মুহূর্তের মধ্যে পুরো দেশের ব্যবসায়িক অঙ্গনে ঝড় তুলে দিল। টেলিভিশনের নিউজ, অনলাইন পোর্টাল, সামাজিক যোগাযোগ মাধ্যম, সবখানে একটা আলোচনা, কে আব্রাহাম খান ইলহাম। এদিকে মিসেস মেহেরকে নিয়ে আমার সন্দেহ প্রতিদিন আরও গভীর হতে লাগলো। শুধু তার কণ্ঠ নয়, হাঁটার ভঙ্গি, ফাইল ধরার স্টাইল, রেগে গেলে চোখের ভাষা, সব কিছু অবিকল ময়ের মতো। হঠাৎ করে বিদ্যুতের মতো একটা নাম আমার মাথায় চলছে উঠল, মেহেরুন্নেছা মৌ। আমার বুকের ভিতর তখন ধক করে উঠল, হৃদস্পন্দন মুহূর্তেই দ্রুত হয়ে গেল। আর এক সেকেন্ডও আমি দেরি করলাম না। দ্রুত ল্যাপটপ খুলে স্টাফ ডাটাবেসে ঢুকে নতুন পিএর বায়োডাটা ওপেন করলাম। স্ক্রিনে ভেসে উঠল নাম মেহেরুন্নেছা মৌ, পিতা মাহবুব আলম। লেখাগুলো দেখে যেন সময় থেমে গেল। আমার হাত কাঁপতে শুরু করলো, চোখ দুটো ঝাপসা হয়ে এলো, ঠোঁটের কোনো অজান্তে এক টুকরো হাসি ফুটে উঠল। আবার সেই হাসির আড়ালেই বুকের ভিতর জমে থাকা 5 বছরের কষ্ট হু হু করে জেগে উঠল। পাগলি, এতদিন আমার কাছে থেকেও নিজেকে লুকিয়ে রাখলি। ঠিক তখনই রাহি অযথা একটা ফাইল হাতে নিয়ে আমার কেবিনে ঢুকে পড়ল। ফাইল দেখানোর অজুহাতে সে ইচ্ছে করে আমার একেবারে ঘা ঘেসে দাঁড়ালো, এতটাই কাছে যে দুজনের নিঃশ্বাস যেন একে অপরের গায়ে লাগছে। আমি এবার পাশ ফিরে তাকালাম। দরজার পাশে দাঁড়িয়ে থাকা মহেশ চোখে তখন ঈর্ষার আগুন দাউ দাউ করে জ্বলে উঠছে। ঠোঁট শক্ত হয়ে গেছে, চোখ দুটো লাল হয়ে উঠেছে। দৃশ্যটা দেখে আমার ভেতরে দুষ্ট মানুষটা জেগে উঠল। দেখি তো মিসেস আব্রাহাম আর কতক্ষণ নিজেকে সামলাতে পারো। ইচ্ছে করে আমি রাহির সঙ্গে আরও স্বাভাবিক ভঙ্গিতে কথা বলতে লাগলাম, গায়ের সাথে ঘেসে। ব্যাস, ময়ের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে দ্রুত এগিয়ে এসে কঠিন গলায় বলল, মিস রাহি, এটা কর্মস্থল, এখানে গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়ানোর জায়গা নয়। আপনার যদি কোনো অফিসিয়াল প্রয়োজন থাকে তাহলে আমাকে বলবেন। এখন প্লিজ নিজের কেবিনে যান। রাহির মুখ মুহূর্তে কালো হয়ে গেল। সে তীক্ষ্ণ গলায় বলল, এক্সকিউজ মি, এটা আমাদের পারিবারিক বিষয়, আপনি এর মধ্যে নাক গলাবেন না। কথাটা শুনে এক মুহূর্তের জন্য মৌ থমকে গেল। তার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। কিন্তু পরের মুহূর্তে আমার বলা সেই পুরনো কথাগুলো তার কানে বাজলো। সে দৃঢ় কণ্ঠে বলল, পারিবারিক বিষয় হলে বাসায় গিয়ে বলবেন, অফিসে নয়। তারপর দরজার দিকে আঙুল দেখিয়ে বলল, গেট আউট। রাহি যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। জীবনে কেউ তাকে এভাবে অপমান করার সাহস দেখায়নি। রাগে অপমানে কাঁপতে কাঁপতে সে কেবিন ছেড়ে বেরিয়ে গেল। রাহি বেরিয়ে যেতেই আমি নিচু মাথায় মুচকে হাসলাম। মনে মনে বললাম, মিসেস আব্রাহাম, নিজেকে যতই লুকিয়ে রাখো না কেন, তোমার এই ঈর্ষায় বলে দিচ্ছে তুমি এখনও শুধু আমারই। এবার দেখি কতদিন পরিচয় লুকিয়ে রাখতে পারো। মৌ বিরক্ত মুখে ফাইল গোছাতে গোছাতে বিড়বিড় করে বলল, পুরুষদের চরিত্রই এমন, সুন্দরী নারী দেখলেই গা ঘেঁষাঘেঁষি শুরু হয়ে যায়। আমি কষ্টে নিজের হাসিটা চাপা দিলাম। অন্যদিকে সকালের খবরের কাগজে আমার ছবি দেখেই সামিরা বেগমের বুকটা কেঁপে উঠল। তার চোখের সামনে ভেসে উঠল সেই ভয়ঙ্কর দিনের দৃশ্য, রক্তচক্ষু আব্রাহাম, গর্জন আর সেই তাণ্ডব। ভয়ে তার হাত কাঁপতে লাগলো। সেদিনের ঘটনার পর প্রাণ বাঁচাতে সে 2 মেয়েকে নিয়ে পালিয়ে গিয়েছিল। দীর্ঘ 2 বছর পর এলাকায় ফিরলেও আজও সে আতঙ্কের মধ্যে দিন কাটায়। পাড়ার মানুষ তাদের সঙ্গে আগের মতো কথা বলে না, সবাই দূরত্ব বজায় রাখে। মাইশা আর রাহির জন্য একের পর এক বিয়ের প্রস্তাবও ফিরে যায়। কারণ একদিন মহেশ চরিত্র নিয়ে যে অপবাদ মারিয়া বেগম নিজেই চারদিকে ছড়িয়েছিল, আজ সেই অপবাদের কালো ছায়া ফিরে এসেই তার নিজের 2 মেয়ের ভবিষ্যৎ অন্ধকার করে দিয়েছে। সময়ের বিচার হয়তো দেরিতে হয়, কিন্তু যখন হয় তখন তার রায় থেকে কেউ রেহাই পায় না। পরদিন বিকেলে বাবার মনটা কোনোভাবে শান্ত হচ্ছিল না। সকাল থেকে শুধু একটাই কথা মাথায় ঘুরপাক খাচ্ছে, মেয়েটা নাকি একবারে ছোটবেলায় আব্রাহিমের কফি। শেষ পর্যন্ত তিনি মাকে বলে ফেললেন, চল না আজ তিথির স্কুলে যাই, নিজের চোখে না দেখলে আমারও শান্তি লাগবে না। মা আর না করতে পারলেন না। কিছুক্ষণের মধ্যেই দুজনে গাড়ি নিয়ে পৌঁছে গেল তিথির স্কুলে। ছুটির ঘন্টা বাজতেই ছোট ছোট বাচ্চারা প্রজাপতির মতো দৌড়ে বেরিয়ে আসতে লাগলো। হঠাৎই মায়ের চোখ আটকে গেল। এক কোণে দাঁড়িয়ে ছোট্ট একটা মেয়ে 2 হাত কোমরে দিয়ে তারই এক সহপাঠীকে ধমকাচ্ছে, আর একবার আমার টিফিন চুরি করলে কিন্তু তোমার বিচার আমি নিজেই করব। ছেলেটা ভয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। দৃশ্যটা দেখে বাবা হেসে বললেন, এটাই বুঝি সেই তিথি। মাও মুগ্ধ চোখে তাকিয়ে শুধু মাথা নাড়লেন। ঠিক তখনই তিথির চোখ পড়ল ওদের ওপর। সে দৌড়ে এসে বলল,
আরে দাদু তুমি এসেছো? মা হাঁটু ঘেরে বসে তাকে বুকের মধ্যে জড়িয়ে নিলেন। কেমন আছো দাদু? তিথি ঠোঁট ফুলিয়ে বলল। ভালো আছি, কিন্তু একটা সমস্যা আছে। বাবা অবাক হয়ে বললেন। কি সমস্যা? তিথি চারদিকে তাকিয়ে গম্ভীর মুখে ফিসফিস করে বলল। ওই যে একটা দামড়া বুড়ো আছে না? বাবা বুড়ো কুসকে বললেন। দামড়া বুড়ো? তিথি বিরক্ত হয়ে বলল। আরে ওই ঝগড়াটে মানুষটা আমাকে সব সময় পুচকে বলে। একদিন না একদিন ওর নাকে পাথর মারবো, কথা দিলাম। মা আর বাবা দুজনে হেসে উঠলেন। বাবা স্নেহ ভরা কণ্ঠে জিজ্ঞাসা করলেন। আচ্ছা, তুমি কি সবার সঙ্গে ঝগড়া করো? তিথি সঙ্গে সঙ্গে প্রতিবাদ করলো। না, আমি ভালো মানুষের সঙ্গে ভালো আর খারাপ মানুষের সঙ্গে ডেঞ্জারাস। কথাটা এমন অবিশ্বাসের সঙ্গে বলল যে দুজনেই আবার হেসে ফেললেন। মা তার মাথায় হাত বুলিয়ে বলল। কে শিখেছে এত পাকা কথা? তিথি বুক ফুলিয়েই বলল। কেউ নয়, এগুলো আমার নিজের ব্রেন। তারপর আবার গম্ভীর হয়ে যোগ করলো। তবে একটা কথা, তোমাদের ওই দামা ছেলেটাকে একটু মানুষ করো। এত বড় হয়ে গেছে তবু একটা ছোট্ট বাচ্চার সঙ্গে ঝগড়া করে লজ্জাও লাগে না? এবার বাবার হাসি আটকে রাখতে পারলেন না। হাসতে হাসতে চোখে পানি চলে এলো। মেয়েটার দুষ্টুমি, সাহস, পাকামি আর সরলতা সব মিলিয়ে যেন ছোটবেলার আমাকে আবার নতুন করে দেখতে পেলেন। এদিকে অফিসে যে আমি কোনোদিন মিস মোহনাকে 2 মিনিটের বেশি গুরুত্ব দিইনি, সেই মানুষটা আজ নিজে থেকে রিসিপশনে গিয়ে তার সঙ্গে গল্প করছি, হেসে হেসে কথা বলছি। মোহনা তো বিস্ময়ে হতবাক। মনে মনে ভাবলো, আজ সূর্যটা বুঝি পশ্চিম দিক থেকে উঠেছে। কিন্তু দূর থেকে সব কিছু দেখছিল মৌ। তার বুকের ভেতরটা জ্বলতে লাগলো। রাগে, অভিমানে, ঈর্ষায় তার চোখ দুটো লাল হয়ে উঠল। তবুও কিছু বলার অধিকার নেই। নিজের পরিচয় নিজেই লুকিয়ে রেখেছে। এই শাস্তিটা তাকে ভোগ করতেই হবে। অন্যদিকে আমি আর্শক্ষেমের প্রতিটি অভিব্যক্তি লক্ষ্য করছি। ঠোঁটের কোণে দুষ্ট হাসি ফুটে উঠল। মনে মনে বললাম, কেমন লাগছে মিসেস আব্রাহাম? ভার্সিটিতে যখন তুমি অন্য ছেলেদের সঙ্গে কথা বলতে, তখন আমারও ঠিক এমনই লাগতো। এবার একটু তুমিও বুঝো, আর দেখি কতদিন মুখ ঢেকে রাখো। মৌ মনে মনে রাগে ফুঁসতে লাগলো। হারামি, আমাকে এক বাচ্চার মা বানিয়ে দিয়ে এখন অন্য মেয়েদের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসে। আর ভার্সিটিতে আমি কারোর সঙ্গে 2 মিনিট কথা বললে আগুন হয়ে যেত। গন্ডার লুচ্চা বদমাইশ। ঠিক তখনই আমি হেঁটে এসে শান্ত গলায় বললাম, মিসেস মেহের, আমাকে গালি দেওয়া শেষ হলে আমার কেবিনে আসুন। কথাটা শুনে মৌ যেন জমে গেল। চোখ তার বড় বড় হয়ে গেল। এই গন্ডারটা আমার মনের কথাও শুনতে পারে নাকি? বিড়বিড় করতে করতে সে আমার পেছন পেছন কেবিনে ঢুকে পড়ল। কেবিনে ঢুকতেই আমি চেয়ারে বসে ফাইল দেখতে লাগলাম। মৌ চুপচাপ পাশে দাঁড়িয়ে রইল। হঠাৎই আমি তার হাত ধরে একটানে নিজের কোলে বসিয়ে নিলাম। আচমকা এমন ঘটনায় মৌ পুরোপুরি হতবিলম্ব হয়ে গেল। কিছু বুঝে ওঠার আগেই আমি এক হাত দিয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। মুখটা এনে রাখলাম আমার কাঁধের কাছে। এক মুহূর্তের জন্য ময়ের মনে হলো সে আবার 5 বছর আগের সেই আমার বুকে ফিরে এসেছে। সেই পরিচিত উষ্ণতা, সেই নিরাপত্তা। কিন্তু পরের মুহূর্তে বাস্তবতা তাকে ঝাঁকুনি দিল। সে জোরে ধাক্কা দিয়ে উঠে দাঁড়ালো। কঠোর গলায় বলল, সি স্যার, সি, আপনি এত নিচে নামতে পারলেন? আমি একজন বিবাহিত মহিলা, এক সন্তানের মা। আমার সঙ্গে এমন আচরণ করতে আপনার লজ্জা করলো না? কাম অন মিসেস মেহের, আপনি এত ভাবছেন কেন? আপনি আর আমি ছাড়া তো কেউ জানবে না। কথাটা শুনে ময়ের বুকটা ধুক করে উঠল। মনে মনে বলল, এটা কি সত্যি আমার আফরাম? আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। দ্রুত কেবিন ছেড়ে বেরিয়ে গেল। তার চলে যাওয়া দেখে আমি মৃদু হেসে ফিসফিস করে বললাম, যতই রাগ দেখাও, তোমার চোখ কিন্তু সব সত্যি বলে দেয় মিসেস আব্রাহাম। সেদিন আমিও অস্বাভাবিক ক্লান্ত অনুভব করছিলাম, তাই অফিস শেষ হওয়ার আগে বাড়ি ফিরে এলাম। কিন্তু বাড়িতে ঢুকে চমকে গেলাম। ড্রয়িং রুমে তিথি হাসতে হাসতে মা আর বাবার সঙ্গে খেলছে। দৃশ্যটা দেখে আমি বিস্মিত হয়ে গেলাম। মা বাবা, এই জগরুটে মেয়ে এখানে কি করছে? তিথি সঙ্গে সঙ্গে কোমরে হাত দিয়ে দাঁড়ালো। দেখছো দাদু, এই দামড়া ছেলে একটা ছোট্ট বাচ্চার সঙ্গে কেমন করে কথা বলে, একদম ম্যানার্স নেই। আমিও ছাড়ার পাত্র নই। বাহ, এতদিন পর বুঝি পুস্কির মনে হয়েছে সে বাচ্চা, কথা বলে যেন কামানের গোলা। তিথির আগে ফুঁসতে লাগলো। আবার পুচকে বলেছে, দাঁড়াও। মা হেসে বললেন, আব্রাহাম, তুই ঠিক সময়ে বিয়ে করলে আজ তোরও তিথির মতো একটা বড় মেয়ে থাকতো। তারপর মুচকি এসে বললেন, যা, এখন তিথিকে ওদের বাসায় পৌঁছে দিয়ে আয়। আমি আর তিথি একসঙ্গে বললাম, আমি ওর সঙ্গে যাব না। দুজনে একসঙ্গে এই কথা শুনে পুরো ঘর হেসে উঠল। শেষ পর্যন্ত মায়ের জোড়াজুড়িতে আমি রাজি হলাম তিথিকে তার বাসায় পৌঁছে দিতে। গাড়ি শহরের ব্যস্ত রাস্তা পেরিয়ে এগিয়ে চলছে। হঠাৎ একটা ট্রাফিক সিগনালে গাড়ি থামতেই আমার চোখ পড়ল তিথির দিকে। ছোট্ট মেয়েটা জানালার বাইরে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। রাস্তার পাশেই খেলনার দোকানে রাখা বিশাল একটা সাদা টেডি বিয়ারের ওপর তার যেন সমস্ত মন আটকে আছে।
সে কিছু বলছে না, শুধু নিঃশব্দে তাকিয়ে আছে। সিগন্যাল সবুজ হওয়ার পরও আমি গাড়ি এগিয়ে না নিয়ে রাস্তার পাশে গিয়ে থামালাম। তিথি অবাক হয়ে বলল, এই দামড়া বুড়ো, গাড়ি থামালে কেন? কোনো উত্তর না দিয়ে আমি গাড়ি থেকে নেমে দোকানের ভেতর ঢুকে গেলাম। কয়েক মিনিট পর ফিরে এলাম দু হাতে বিশাল সেই টেডি বিয়ারটা নিয়ে। হাসি মুখে তিথির দিকে বাড়িয়ে দিয়ে বললাম, এই নাও, এটা তোমার জন্য। মুহূর্তে তিথি চোখ দুটো বিস্ময়ে গোল হয়ে গেল। ইয়া, সত্যি আমার? উত্তরের অপেক্ষা না করেই সে টেডি বিয়ারটা শক্ত করে জড়িয়ে ধরলো। আনন্দে তার চোখ মুখ ঝলমল করে উঠল। মনে মনে বলল, উফ, আমি তো ভেবেছিলাম এই দামড়া বুড়োটা একদম খারাপ, আসলে তো মনটা অনেক ভালো। ঠিক আছে, আজ থেকে আর ওকে দামড়া বুড়ো বলবো না, একটু কম বলবো। যদি আবার রাগাই তখন দেখা যাবে। তার এই শিশু সুলভ ভাবনায় আমার অজান্তে ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। অন্যদিকে বাড়িতে ফিরেই মৌ দরজা বন্ধ করে দিল। সারাদিন বুকের ভেতর জমে থাকা কষ্ট যেন আর আটকে রাখতে পারল না। বিছানায় বসে বালিশটা শক্ত করে জড়িয়ে ধরে হামাও করে কেঁদে উঠল। প্রতিটি অশ্রুবিন্দুর সঙ্গে যেন ভেঙে পড়ছিল তার 5 বছরে জমে থাকা অভিমান। মনে মনে বলতে লাগলো, আব্রাহাম, তুমি কি সত্যি আমার সেই আব্রাহাম যে এক মুহূর্ত আমাকে না দেখিয়ে থাকতে পারতো না, যে বলেছিল আমার হাত কখনো ছাড়বে না? আজ সেই মানুষটাই অন্য নারীর দিকে হাত বাড়ালো, এত সহজে আমাকে ভুলে গেল। তাহলে কি আমাদের ভালোবাসাটা শুধু আমার কাছেই সত্যি ছিল? কান্না করতে করতে একসময় তার চোখ লাল হয়ে ফুলে উঠল, কিন্তু বুকের ভেতরে যন্ত্রণা একটুও কমল না। পরদিন সকাল, কিছু জরুরি ফাইল রাতে শেষ করার কারণে আমি অফিসে যেতে একটু দেরি হয়ে গেল। ঘড়িতে তখন প্রায় 11টা। গাড়ি নিয়ে অফিসে যাওয়ার পথে হঠাৎই আমার চোখ পড়ল একটি স্কুলের গেটের সামনে। সেখানে এক কোণে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তিথি। আজ তার মুখে নেই সেই চিরচেনা দুষ্ট হাসি, নেই ঝগড়াটে ভাব, ছোট্ট মুখটা বিষণ্ণতায় ডেকে গেছে। আমার বুকটা হঠাৎ মোচড় দিয়ে উঠল। আমি দ্রুত গাড়ি থামিয়ে নেমে এলাম। তিথির সামনে হাঁটু গেড়ে বসে বললাম, কি হয়েছে পিচ্ছি, আজ এত চুপচাপ কেন? তিথি মাথা নিচু করে কাঁদো কাঁদো গলায় বলল, আমার তো বাবা নেই, আজ স্কুলে সবার বাবা এসেছে, সবাই আমাকে নিয়ে হাসে। প্রিন্সিপাল ম্যাম বলছে বাবা না হলে আমাকে স্কুলে রাখবে না। কথাগুলো বলতে বলতেই তার দুচোখ বেয়ে টুপটুপ করে পানি গড়িয়ে পড়তে লাগলো। তিথির চোখের জল দেখে আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। কেন জানি এই ছোট্ট মেয়েটার কষ্ট নিজের কষ্টের মতো অনুভব হলো। এক মুহূর্ত আর ভাবলাম না। তিথির ছোট্ট হাতটা নিজের হাতে নিয়ে মৃদু হেসে বললাম, চলো আজকের জন্য বাবার দায়িত্বটা আমি পালন করি। তিথি যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। পরের মুহূর্তে আনন্দে চিৎকার করে উঠল, সত্যি বলছো আঙ্কেল? তাহলে চলো, আমার বাবা হয়ে চলো। বলেই সে আমার হাত শক্ত করে ধরে টানতে টানতে স্কুলের ভেতরে নিয়ে গেল। দূর থেকে দৃশ্যটা দেখে উপস্থিত অভিভাবকরা ফিসফিস শুরু করে দিল। আরে, উনি তো আব্রাহাম খান ইলহাম, বাংলাদেশের অন্যতম বড় বিজনেসম্যান। উনি এখানে? তাহলে কি এই মেয়েটা উনার মেয়ে? কয়েক মিনিটের মধ্যেই পুরো স্কুলে গুঞ্জন ছড়িয়ে পড়ল। প্রিন্সিপালের কক্ষেও খবর পৌঁছে গেল। আমি দরজায় নক করে ভেতরে ঢুকে বললাম, শুনলাম অভিভাবকের সই দরকার, কোন কাগজে সই করতে হবে দিন। প্রিন্সিপাল বিস্মিত চোখে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে বললেন, তাহলে আপনি ইলহাম, তিথির বাবা? মানে আপনি কি বলতে চাইছেন? প্রিন্সিপাল অবাক হয়ে উত্তর দিলেন, এখানে তো তিথির বাবার নাম লেখা আছে আব্রাহাম খান ইলহাম, তাই জিজ্ঞেস করলাম। আপনিই তো ইলহাম, তাই না? কথাটা শুনে যেন সময় থেমে গেল। আমার বুকের ভিতর ধুক করে উঠল, চোখ দুটো বিস্ময়ে বড় হয়ে গেল, হাতের আঙ্গুল কেঁপে উঠল। মনে হলো চারপাশের সব শব্দ এক মুহূর্তে হারিয়ে গেছে। মনে মনে শুধু একটি প্রশ্নই মনের মধ্যে আঘাত করলো, তাহলে তিথি আমারই মেয়ে? অনেক কষ্টে নিজেকে সামলে নিয়ে আমি প্রশ্ন করলাম, মিস, মায়ের নামটা কি লেখা আছে? প্রিন্সিপাল অবাক হয়ে তাকিয়ে বললেন, বাবার নাম যখন আব্রাহাম খান ইলহাম, তাহলে মায়ের নাম আর কি হবে? আমার ঠোঁট শুকিয়ে কাঁপতে লাগলো, তবু আমতামতা করে বললাম, মেহেরুন্নেসা মৌ। প্রিন্সিপাল হালকা বিরক্ত হয়ে বললেন, তাহলে আবার জিজ্ঞেস করছেন কেন? এত বড় একজন ব্যবসায়ী হয়ে আজব প্রশ্ন করছেন। আমি আর কোনো কথা বললাম না। কাপা হাতে প্রয়োজনীয় কাগজে স্বাক্ষর করে ধীরে ধীরে তিথির কাছে এগিয়ে গেলাম। পরম মমতায় মেয়েটাকে কোলে তুলে নিয়ে জিজ্ঞাসা করলাম, মা জানতো আজ বাবার সই লাগবে? মেয়েটা নিষ্পাপ চোখে তাকিয়ে মাথা নাড়ল। না, আম্মু বলেনি। কেন? তিথি ঠোঁট ফুলিয়ে ছোট্ট গলায় বলল, আম্মু বাবার কথা মনে করলে রাতে লুকিয়ে লুকিয়ে কান্না করে, তাই আর বলেনি। আম্মুকে কষ্ট দিতে ভালো লাগে না। কথাটা শুনে আমার বুকটা যেন কেউ ছুরি দিয়ে চিরে দিল। আমার চোখ ভিজে উঠল। আমার ছোট্ট রাজকন্যা এতটুকু বয়সে মায়ের কষ্ট বুঝতে শিখে গেছে, আর আমি কিছুই জানতাম না।
আমি তিথির কপালে আলতো করে চুমু খেলাম। মনে মনে বললাম, মৌ, তুমি একা একা এতগুলো বছর আমাদের মেয়েকে বড় করেছো, অথচ এখন আমার পাশে থেকেও আমাকে একটা বারও জানালে না। স্কুল থেকে বেরিয়ে আমি তিথিকে নিয়ে কাছের একটা রেস্টুরেন্টে গেলাম। আজকের দিনটা আমার কাছে অন্যরকম। নিজের অজান্তে বারবার তিথির দিকে তাকিয়ে হাসছিলাম। নিজের মেয়ের সামনে বসে তাকে নিজের হাতে খাবার খেয়ে দিচ্ছে, এই অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো নয়। তিথি আনন্দে গল্প করেই যাচ্ছে, কখনো আইসক্রিম চাইছে, কখনো আবার ফ্রেঞ্চ ফ্রাই। আমি হাসি মুখে সব এনে দিচ্ছি, তবে সে হাসির আড়ালে জমতে লাগলো এক গভীর অভিমান। মনে মনে বললাম, মৌ, তুমি আমার সবচেয়ে বড় সুখটা আমার কাছ থেকে লুকিয়ে রেখেছ। আমি বাবা হয়েছি, অথচ 5টা বছর সেই সুখ থেকে দূরে। এখন পাশে এসেও এই অভিমানের হিসাব একদিন তোমাকে দিতেই হবে, তবে শাস্তিটা হবে ভালোবাসার। বিকেল অফিসে ফিরেই আমি ইন্টারকমে বললাম, রাহি, একটু আমার কেবিনে আসো। এই দুটি বাক্যই যেন ময়ের বুকের ভিতর ঝড় তুলে দিল। দূর থেকে দেখলো রাহি হাসি মুখে আমার কেবিনে ঢুকে গেল। মুহূর্তেই ময়ের চোখ দুটো লাল হয়ে উঠল, বুকের ভিতর অদ্ভুত কষ্ট জমে উঠল। হাজারো প্রশ্ন মাথার ভেতর ঘুরপাক খেতে লাগলো। ইলহাম, তুমি কি সত্যি বদলে গেছো? আজও কি আমার জায়গাটা তোমার জীবনে নেই? কয়েক মিনিট অপেক্ষা করেও নিজেকে আর আটকাতে পারলো না। অনুমতি না নিয়ে দরজা খুলে কেবিনে ঢুকে পড়ল। ভেতরের দৃশ্য দেখে তার বুকটা মোচড় দিয়ে উঠল। রাহি আর আমি খুব কাছাকাছি দাঁড়িয়ে কথা বলছি। রাহি আমার হাত ধরে এসে কিছু বলছে। দৃশ্যটা দেখে মনে হলো কেউ যেন ধারালো অস্ত্র দিয়ে ময়ের কলিজাটা কেটে ফেলছে। ঠিক তখনই রাহি বিরক্ত গলায় বলে উঠল, এই যে মিসেস, কোনো কমন সেন্স নেই? একটা কেবিনে ঢোকার আগে নক করতে হয় সেটাও জানেন না? কি বিয়াদব! মুহূর্তেই ময়ের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। ঠান্ডা কিন্তু কঠিন কণ্ঠে বলল, এই মুহূর্তে কেবিন থেকে বের হয়ে যান। একটা কথাও শুনতে চাই না। আগেও আপনার কাজের মায়েশাকে বলেছি, অফিসে কোনো ধরনের গা ঘেঁষাঘেঁষি চলবে না। রাহিও গলা চড়িয়ে বলল, আরহাম ভাই আমার কাজিন, এটা আমার পারিবারিক ব্যাপার, এখানে কথা বলার আপনি কে? মই এবার সোজা হয়ে দাঁড়ালো। তার কণ্ঠে ফুটে উঠল পেশাদার কঠোরতা। আমি এই অফিসের সিও স্যারের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। অফিসের শৃঙ্খলা বজায় রাখা আমার দায়িত্ব। এখানে কোনো ধরনের অনৈতিক বা অপ্রফেশনাল আচরণ আমি মেনে নেব না। তারপর দরজার দিকে হাত বাড়িয়ে দৃঢ় কণ্ঠে বলল, আই সেড গেট আউট। কথাগুলো শুনে রাহি অপমানে থমকে গেল। চোখে পানি চিকচিক করতে লাগলো। শেষ আশায় অসহায় দৃষ্টিতে আমার দিকে তাকালো, কিন্তু আমি কিছু বললাম না, বরং ঠোঁটের কোণে চাপা একটা হাসি নিয়ে নীরবে পুরো দৃশ্যটা উপভোগ করতে লাগলাম। রাহি বুঝে গেল আজ তাকে কেউ বাঁচাবে না। অপমান, রাগ আর লজ্জায় কাঁপতে কাঁপতে সে কেবিন থেকে বেরিয়ে গেল। রাহি বেরিয়ে যেতেই আমার ঠোঁটের কোণে সেই রহস্যময় হাসিটারও গভীর হয়ে উঠল। মনে মনে শুধু একটা কথাই বললাম, স্বাগতম মিসেস আব্রাহাম, তোমার ভালোবাসার ঈর্ষাটা আজও একটুও কমেনি। রাহি অপমানিত মুখে কেবিন থেকে বেরিয়ে যেতে যেতে শেষবারের মতো আশাভরা চোখে আমার দিকে তাকালো, কিন্তু আমার দৃষ্টি তখনও সম্পূর্ণ অন্যদিকে। আমার ঠোঁটের কোণে ফুটে উঠল এক রহস্যময় হাসি। মনে মনে আবার বললাম, মিসেস আব্রাহাম, মুখে মেকআপ দিয়ে নিজের পরিচয় লুকিয়ে রাখলেই কি আমার কাছ থেকে আড়াল হতে পারবে? আমি তো অনেক আগে তোমাকে চিনে ফেলেছি মৌ। এখন তোমাকে একটু একটু করে জেলাস ফিল করানোই আমার আনন্দ। এখন তুমি আমার বা কাউকে দিতে পারো না, অথচ নিজের অভিমান নিয়ে আমার সামনেও আসছো না। দেখি আর কতদিন নিজেকে সামলে রাখতে পারো। রাহে বেরিয়ে যেতে মৌ ধীরে ধীরে আমার দিকে তাকালো, চোখে স্পষ্ট অভিমান, কষ্ট আর ক্ষোভ। কর্কশ গলায় বলল, স্যার, এটা একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান। এখানে এই ধরনের অনৈতিক আচরণ মানায় না। আমি আপনাকে খুব সম্মান করতাম, কিন্তু আপনি যে এতটা নিচে নামতে পারেন সেটা কখনো ভাবিনি। আমি চেয়ারে হেলান দিয়ে শান্ত গলায় বললাম, কুল মিসেস মেহের, এত উত্তেজিত হওয়ার কিছুই নেই। আমার বিয়ে হয়ে গেছে 6 বছর। এই 6 বছরে মাত্র 6 মাস আমার স্ত্রীকে পাশে পেয়েছি। তারপর সে কোথায় হারিয়ে গেল আজও জানি না। একজন পুরুষেরও তো কিছু চাওয়া পাওয়া থাকে, কিছু অনুভূতি থাকে। কথাগুলো শুনে ময়ের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। তার শরীর কেঁপে উঠল, চোখের কোণে জমে উঠল জল। কারণ আমি কোনো মিথ্যে বলিনি। এই বিচ্ছেদের জন্য যে অভিমান, ভুল বোঝাবুঝি আর পরিস্থিতি দায়ী, সেটা তো আমাদের দুজনেরই। মৌ কিছু বলতে গিয়েও পারল না, নীরবে মাথা নিচু করে কেবিন থেকে বেরিয়ে গেল। মৌ বেরিয়ে যেতেই আমি নিজের হাসি আটকে রাখতে পারলাম না। মনে মনে বললাম, মিসেস মৌ, মাই ডিয়ার লাভলি ওয়াইফ, আজ তোমার চোখেতে ঈর্ষা দেখলাম, তাতে আমার বুকটা ভরে গেছে। অন্য একটা মেয়ের হাত ধরতে আগে তোমার মুখটা লাল হয়ে গেল, তার মানে তুমি এখনো শুধু আমারই। দেখি আর কতদিন নিজেকে লুকিয়ে রাখো। নিজের কেবিনে ঢুকেই মৌ দরজা বন্ধ করে দিল। তারপর আগে অভিমানে ফুসতে ফুসতে বিড়বিড় করে বলতে লাগলো, কুত্তা, জানোয়ার, গন্ডার, লুচ্চা একটা।
আমি নাকি দূরে চলে গেছি? সেদিন আমাকে রক্তাক্ত অবস্থায় রেখে কে ফিরে তাকায়নি? যখন আমার সবচেয়ে বেশি তোমাকে দরকার ছিল তখন কোথায় ছিলে তুমি? এখন এসে বলছো বউ পাশে নেই। লুচ্চা কোথাকার! অন্য কোনো মেয়ের সঙ্গে যদি আর একবার দেখি মাথা ফাটিয়ে দেব। রাগে অভিমানে নিজের মনে একের পর এক কথা বলেই যাচ্ছিল মৌ। ঠিক তখনই দরজার বাইরে থেকে, এই যে মিসেস মেহের, আমাকে গালি দেওয়া, বকা দেওয়া আর লুচ্চা বলা শেষ হলে কেবিনে লক করলে বাইরে আসুন, অফিস টাইম শেষ, সবাই চলে গেছে। কথাটা বলে আমি হেঁটে চলে এলাম। ও একদম স্থির হয়ে গেছে, চোখ দুটো বিস্ফোরিত হওয়ার উপক্রম। মনে মনে বলল, হায় আল্লাহ, এই হারামিটা আবার আমার মনের কথাও শুনে ফেললো নাকি? এ কেমন মানুষ? মনে মনে গালিও দেওয়া যাবে না? অভিমানের মাঝেও তার ঠোঁটের কোন অজান্তে এক ফোঁটা হাসি ফুটে উঠল। অন্যদিকে আমি অনেকদিন পর সত্যিকারে আনন্দ নিয়ে বাড়ি ফিরলাম। আমার মুখের উজ্জ্বল হাসিটা দেখে মা অবাক হয়ে বললেন, কি রে আব্রাহাম, আজ তোকে অনেক খুশি লাগছে। কি ব্যাপার, নতুন করে কারো প্রেমে পড়েছিস নাকি? মায়ের কথায় আমি হালকা লজ্জা পেয়ে গেলাম। মা, সময় হলে সব বলবো। প্রেমে পড়িনি, তবে জীবনের সবচেয়ে বড় পাওয়াটা আবার ফিরে পেয়েছি। আর হ্যাঁ, খুব শীঘ্রই এমন একজনকে বাসায় নিয়ে আসবো যাকে তোমরা প্রাণ ভরে আদর করবে, খেলবে, ভালোবাসবে। কথাটা শুনে মা অবাক হয়ে আমার মুখের দিকে তাকিয়ে রইলেন। তিনি বুঝতে পারলেন আমার জীবনে নিশ্চয়ই খুব বড় কিছু ঘটেছে, কিন্তু সেটা কি, সেই উত্তর এখনও রহস্যই রয়ে গেল। বাসায় ফিরেই আজ যেন মেয়ের মনটা অদ্ভুত রকমের হালকা লাগছিল। ঠোঁটের কোনো অজান্তে এক চিলতে হাসি ফুটে উঠছে, কিন্তু সেই হাসির আড়ালেও অভিমান একটুও কমেনি। বালিশটা বুকে চেপে ধরে বিড়বিড় করে বলতে লাগলো, লুচ্চা কুত্তা বান্দর গন্ডার একটা! বিয়ে করে কয়দিন পরই আমাকে বাচ্চার মা বানিয়ে দিলি, আর এখন অন্য মেয়েদের সঙ্গে হেসে হেসে গল্প করিস। আর একদিন যদি দেখি, মাথাটাই ফাটিয়ে দেব। ঠিক তখনই পাশে থাকা পাকনা তিথি কৌতূহল চোখে তাকিয়ে বলল, মা, তুমি কাকে এত গালি দিচ্ছ? গন্ডার আবার কে? মো ঠোঁট বাঁকিয়ে বলল, তোর বাপকে। সামনে পেলে এমন শিক্ষা দিব, মাথায় একেবারে থেতলে যাবে। কথাটা শুনেই তিথি তেলেবুগুনে জ্বলে উঠল। দুহাত কোমরে দিয়ে গম্ভীর গলায় বলল, খবরদার, আমার পাপাকে নিয়ে একটাও বাজে কথা বলবে না। মাই পাপা ইজ দ্য বেস্ট। তুমি যদি পাপার মাথা ফাটাও, আমি কিন্তু তোমাকে পুলিশে ধরে যাবো। মেয়ের কথা শুনে মো হতভম্ব হয়ে তাকিয়ে রইল। তারপর নাটকীয় ভঙ্গিতে বলল, বাহ, কি গুণধর মেয়ে রে বাবা! 5 বছর কষ্ট করে তোকে মানুষ করলাম, আর আজ তুই নিজের মায়ের বিরুদ্ধে সাক্ষী দিবি? তিনি গম্ভীর মুখেই বললেন, অবশ্যই দেবো। পাপাকে কেউ কিছু বললে আমি কাউকে ছাড়ি না। মুহূর্তেই দুজনে ঝগড়া আবার হাসি ঠাট্টায় পরিণত হলো। মা মেয়ের খুনসুটি, অভিমান আর হাসির মধ্যে দিয়েই রাতটা কেটে গেল। পরদিন সকাল অফিসে যাওয়ার আগে আমি সোজা চলে গেলাম তিথির স্কুলে। স্কুল ছুটির একটু আগে তাকে নিয়ে কাছের একটা রেস্টুরেন্টে গেলাম। নিজের হাতে নাস্তা খেয়ে দিলাম, গল্প করলাম। তিথির হাসি মাখা মুখটা দেখেই আমার সারাদিনের ক্লান্তি দূর হয়ে গেল। তারপর আনন্দে ভরা মন নিয়েই অফিসে পৌঁছালাম। অফিসে ঢুকেই দেখলাম রিসেপশনের সামনে আয়না আর মোহনা দাঁড়িয়ে গল্প করছে। দূর থেকেই মৌকে লক্ষ্য করলাম। ঠোঁটের কোণে একটা দুষ্ট হাসি ফুটে উঠল। আজ দেখি মিসেস আব্রাহামের ঈর্ষার মাত্রা কত দূর যায়। মনে মনে বলেই স্বাভাবিক ভঙ্গিতে আয়নার সামনে গিয়ে দাঁড়ালাম। মিস আয়না, লুকিং গর্জিয়াস। আজ আপনাকে দেখে যে কোনো ছেলে একদম ফ্ল্যাট হয়ে যাবে। কথাটা শুনে আয়নার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। লজ্জায় গাল লাল হয়ে হাসতে হাসতে বলল, থ্যাংক ইউ স্যার, আজ অনেকদিন পর শাড়ি পরেছি, সত্যি কি এত ভালো লাগছে? শুধু ভালো না, অসাধারণ। নীল শাড়ির সঙ্গে নীল হিজাব, একদম পারফেক্ট কম্বিনেশন। দূর থেকে পুরো দৃশ্যটা দেখছিল মৌ। রাগে তার বুক ওঠানামা করছে। মনে হচ্ছিল এক্ষুনি গিয়ে আয়নার মোহনার মাথায় ঠাস করে একটা করে বাড়ি দেই। অবশেষে নিজেকে সামলাতেই পারলো না। সোজা সামনে গিয়ে ঠান্ডা কিন্তু কঠিন গলায় বলল, স্যার, আপনার সঙ্গে কোম্পানির একটা জরুরি বিষয় নিয়ে কথা আছে, এখনই কেবিনে আসুন। আমি যেন কিছুই বুঝতে পারিনি, এমন ভান করে বললাম, একটু পরে আসছি, আপনি আগে কেবিনে যান। মৌ এবার দাঁত চেপে বলল, এই মুহূর্তেই আসুন, বিষয়টা জরুরি। আমি বুঝে গেলাম আগুনে ঘি ঢেলে ফেলেছি। চুপচাপ তার পেছন পেছন কেবিনে ঢুকে দরজা বন্ধ করলাম। কি হয়েছে মিসেস মেহের, বাইরে ওইভাবে কথা বললেন কেন? আমি কিন্তু আপনার স্যার। মৌ মনে মনে বিড়বিড় করে বলল, মাই ফুট স্যার! লুচ্চা কোথাকার! মেয়ে দেখলেই লুকিং ইজ গর্জিয়াস বলতে শুরু করে। নাকি মিস আয়নার সঙ্গে কথা বলায় আপনি জেলাস ফিল করছেন? সুযোগ দিলে আপনার সঙ্গে তো এভাবে কথা বলতে পারি। মৌ এবার আর নিজেকে সামলাতে পারলো না, আর আগে কাঁপতে কাঁপতে বলল, ছি স্যার, আপনি এতটাই চরিত্রহীন বলেই আপনার স্ত্রী আপনাকে ছেড়ে চলে গেছে। আপনার মতো মানুষের সঙ্গে কোনো মেয়ে থাকবে কেন? কথাটা শেষ হতেই আমার চোখের দৃষ্টি বদলে গেল। এক মুহূর্ত দেরি না করে ময়ের হাত টেনে নিজের দিকে নিয়ে এলাম। পরের মুহূর্তেই 2 হাত দিয়ে ময়ের কোমর জড়িয়ে নিজের বুকের সঙ্গে শক্ত করে আটকে ফেললাম।
এতটাই কাছে টেনে নিলাম যে আমাদের মাঝে এক চুলো ফাঁকা রইল না। মৌ বিস্ময়ে স্থির হয়ে গেল। ছাড়ানোর চেষ্টা করলেও আমার শক্ত বাহুর বাঁধন থেকে বের হওয়ার মতো শক্তি তার ছিল না। দুজনের হৃদস্পন্দন যেন একে অপরের বুক ছুঁয়ে স্পষ্ট শোনা যাচ্ছিল। আর আমার গভীর দৃষ্টি নীরবে যেন একটি কথাই বলছিল, আর কতদিন লুকিয়ে রাখবে মৌ। তখন বাইরে চলছিল এক প্ল্যান। রাহি, মাইশা, মিস মোহনা সাথে আয়না সহ সবাই বুঝতে পারে আমার থেকে মিসেস মেহের তাদের দূরে রাখতে চাইছে। তাই সবাই মিলে মেহেরকে একটা কঠিন শিক্ষা দিবে। আমি কিছুক্ষণ নিশ্চুপ দাঁড়িয়ে রইলাম। আমার চোখে তখনও দুষ্ট এক ঝিলিক। ধীরে ধীরে মুখে আরও শক্ত করে জড়িয়ে ধরলাম। মিসেস মেহের, আপনি যদি চান তাহলে আমি আর কারোর দিকে তাকাবো না। সারাদিন শুধু আপনার সাথেই সময় কাটাবো। কথাটা শুনে ময়ের বুকের ভিতর যেন আগুন আর বৃষ্টির যুদ্ধ শুরু হয়ে গেল। এক মুহূর্তের জন্য মনে হলো এই কণ্ঠস্বর, এই ভঙ্গি, এ তো তার সেই ইলহাম। কিন্তু পরের মুহূর্তেই 5 বছরের অভিমান, অশ্রু আর একাকিত্ব সমস্ত অনুভূতিকে ডেকে দিল। এক ধাক্কায় আমাকে সরিয়ে দেয় মৌ। চোখ দুটো টলমল করছে। কাপ হতস কর্কশ গলায় বলল, স্যার, আমি আপনাকে কত সম্মান করতাম, ভাবতাম আপনি একজন আদর্শ মানুষ, অথচ আপনার মনে এত নোংরা চিন্তা। আপনার স্ত্রী কেন আপনাকে ছেড়ে চলে গেছে আজ বুঝতে পারছি। এক মুহূর্ত আর দাঁড়ালো না সে। চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়া অশ্রু হাতের উল্টো পিঠ দিয়ে মুছে দ্রুত কেবিন থেকে বেরিয়ে গেল। কেবিনের দরজা বন্ধ হওয়ার শব্দটাই যেন আমার বুকেও ধাক্কা দিয়ে লাগলো। আমি জানালার পাশে গিয়ে দাঁড়ালাম। ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে উঠল। মনে মনে বললাম, রাগ করো, যত ইচ্ছে রাগ করো মিসেস আব্রাহাম। তোমার চোখের অভিমানী বলে দেয় তুমি এখনও শুধু আমাকেই ভালোবাসো। আর খুব বেশি দিন না, এবার আমি নিজেই তোমার সব অভিমান ভাঙাবো। অন্যদিকে নিজের ছোট্ট কেবিনে ঢুকে দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিল মৌ। পিঠটা দরজায় ঠেকিয়ে ধীরে ধীরে মেঝেতে বসে পড়ল। দুহাতে মুখ ঢেকে ফুপিয়ে উঠল। তার মাথার ভেতর বারবার একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এটা কি সত্যি আমার আব্রাহাম? যে ছেলেটা আমাকে ছাড়া পৃথিবীর কিছুই বুঝতো না, সে এত বদলে গেল কিভাবে? নাকি আমি তাকে বুঝতে ভুল করেছি? তার চোখে জল থামার কোনো নামই নিচ্ছে না। এদিকে আজও স্কুল ছুটির আগেই গাড়ি নিয়ে পৌঁছে গেলেন বাবা আর মা। ঘন্টা বাজতেই ছোট্ট ছোট্ট পায়ের শব্দে স্কুল প্রাঙ্গণ মুখর হয়ে উঠল। হঠাৎই দূর থেকে তিথির কণ্ঠ ভেসে এলো, দাদু। দৌড়ে এসে দুজনকে জড়িয়ে ধরল সে। মা আদর করে বললেন, কি খবর তোর? তিথি বুক ফুলিয়ে বলল, শোনো, তোমাদের ওই দামড়া ছেলেটা এখন অনেক ভালো হয়ে গেছে। বাবা হেসে ফেললেন। কেন রে? তিথি গম্ভীর মুখ করে আঙ্গুল গুনতে শুরু করলো। প্রতিদিন স্কুলে আসে, আমাকে রেস্টুরেন্টে নিয়ে খাওয়ায়, নিজের হাতে খাইয়ে দেয়, আবার আমার জন্য এত বড় একটা টেডি বিয়ারও কিনে দিয়েছে। দুজনে একে অপরের দিকে তাকালেন, চোখে মুখে স্পষ্ট বিস্ময়ে। মা ফিসফিস করে বললেন, এটা কি সত্যি আমাদের আব্রাহাম? বাবা হেসে বললেন, আমার বদরাগী ছেলেটা একটা পিচ্চির কাছে হার মেনে গেছে নাকি? তিথি সঙ্গে সঙ্গে দুহাত কোমরে রেখে বলল, হার মানে নাই, আমি ওকে মানুষ করেছি। আগে খুব ঝগড়াটে ছিল, এখন একটু ভালো হয়েছে। তবে আবার যদি আমাকে পুচকে বলে একেবারে নাক ফাটিয়ে দেবো। কথাটা শুনে দুজনেই অট্টহাসিতে ফেটে পড়লেন। বাবা হাসতে হাসতে বললেন, তুমি তো পুরো আগুন। তিথি বুক ফুলিয়ে উত্তর দিল, আমি আগুন না, আমি তিথি। তার নিষ্পাপ অথচ দুষ্ট উত্তর শুনে চারপাশের বাতাসও যেন হাসিতে ভরে উঠল। মা তিথির কপালে আলতো করে চুমু খেলেন। কেন জানে না, মেয়েটাকে যতই দেখছেন ততই তার বুকের ভিতর অদ্ভুত একটা টান অনুভব করছেন। মনে হচ্ছে রক্তের সম্পর্ক না থাকলেও এই ছোট্ট প্রাণটার সঙ্গে তাদের আত্মার কোনো অদৃশ্য বন্ধন আছে। অন্যদিকে অফিসের এক নির্জন করিডোরে দাঁড়িয়ে নিচু স্বরে কথা বলছিল মাইশা আর রাহি। রাহি দাঁতে দাঁত চেপে বলল, যতদিন ওই এই মিসেস মেহের আছে ততদিন আরহাম ভাইয়ের কাছে যাওয়া সম্ভব না। আগে ওকে সরাতে হবে। মাইশা মাথা নাড়ল। ঠিক তখনই পেছন থেকে, তোদের আর কিছু বলার আছে? দুজনেই চমকে ঘুরে দাঁড়ালো। সামনে আমি দাঁড়িয়ে, আমার চোখ দুটো জ্বলছে যেন নিভু নিভু অগ্নিগিরির বিস্ফোরণের অপেক্ষায়। তোরা আমার কাজিন বলেই অফিসের সুযোগ দিয়েছিলাম, কিন্তু আজ বুঝলাম দুধ কলা দিয়ে আমি বিষধর সাপ পুষেছি। আব্রাহাম ভাই, আমরা তো শুধু... চুপ, আজ থেকে তোদের এই অফিসে আর কোনো দরকার নেই, চাকরি শেষ। তবে আত্মীয় বলে সম্মানটা রাখছি। প্রতি মাসে বেতন অ্যাকাউন্টে পৌঁছে যাবে, কিন্তু কোম্পানির ভেতর তোদের ছায়াও যেন আর না দেখি। রাহি কিছু বলতে গিয়েও থেমে গেল। আমি আঙ্গুল তুলে দরজার দিকে ইশারা করে বললাম, আই সে গেট আউট। দুজনে অপমান আর ক্ষোভে মাথা নিচু করে বেরিয়ে গেল। সন্ধ্যায় সব কিছু খুলে বলল আজমল খান ও মুন্নি খানের সামনে। এক একটা কথা শুনে আজমল খানের চোয়াল শক্ত হয়ে উঠল। চোখের ভেতরে প্রতিশোধের আগুন জ্বলে উঠল। সে ধীরে ধীরে বলল,
মুন্নি, ছেলেটা সীমা ছাড়িয়ে যাচ্ছে, আজ আমাদের মেয়েদের অপমান করছে, কাল আমাদের অস্তিত্বে আঘাত করবে। মুন্নি কেন দাঁতে দাঁত চেপে বলল, তাহলে আর দেরি কেন? মির্জা বাহাদুরকে খবর দেই, প্রয়োজন হলে আব্রাহামকে পথ থেকেই সরিয়ে দিতে হবে। ঘরের বাতাস হঠাৎ ভারী হয়ে উঠল। বাইরে সন্ধ্যার আকাশে কালো মেঘ জমতে শুরু করেছে। আর সে মেঘের মতোই আমার জীবনকেও ঘিরেও ধীরে ধীরে নেমে আসছে এক ভয়ঙ্কর ঝড়। রাত গভীর, চারপাশে নিস্তবতা নেমে এসেছে। সে নীরবতাকে সঙ্গী করেই আজমল খান ও মুন্নি খান পৌঁছে গেল মির্জা বাহাদুরের বিলাসবহুল প্রাসাদে। বিশাল কক্ষের মাঝখানে বসে আছে মির্জা বাহাদুর। তার চোখে সেই চিরচেনা শীতল দৃষ্টি, যে দৃষ্টির সামনে বড় বড় শিল্পপতিরা মাথা নত করে। আজমল খান একে একে সব খুলে বলল। আমার অবাধ্যতা, মির্জা বাহাদুরের কাছ থেকে টেন্ডার ছিনিয়ে নেওয়া, সবার সামনে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া, এমনকি মাইশা রাহিকে অপমান করে অফিস থেকে বের করে দেওয়ার ঘটনাও। সব কথা শেষ হতেই ঘরে নেমে এলো এক মৃত্যুসম নীরবতা। পর মুহূর্তেই ধাম, মির্জা বাহাদুরের মুষ্টির আঘাতে সামনে রাখা দামি কাঠের টেবিল কেঁপে উঠল। তার চোখ দুটো রক্তবর্ণ ধারণ করলো। গর্জে উঠলেন তিনি, ছেলেটা আমার মেয়ের সন্তান হতে পারে, কিন্তু আমি অনেক আগেই নিজের মেয়েকে সন্তান হিসেবে মুছে ফেলেছি। সেখানে ওই ছেলের কোনো মূল্য নেই। তিনি ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। তার কণ্ঠে ছিল হিমশীতল মৃত্যু বার্তা। অনেক বাড়াবাড়ি করছে আব্রাহাম খান ইলহাম, আমার সাম্রাজ্যের দিকে হাত বাড়ানোর সাহস দেখিয়েছে। একটু থেমে ঠোঁট বাঁকিয়ে বললেন, নির্বাচনটা শেষ হোক, তারপর ওকে এমনভাবে এই পৃথিবী থেকে বিদায় করব যেন কোনোদিন ওর অস্তিত্বই ছিল না। আজমল খান ও মুন্নি খান শিউরে উঠল। মির্জা বাহাদুর আবার বললেন, আজমল, ছেলেটার প্রতিটি পদক্ষেপের খবর আমার চাই। কখন কোথায় যায়, কার সঙ্গে দেখা করে, কি করে, সব। নির্বাচন শেষ হওয়ার পর ওর হিসাব একদিনেই মিটিয়ে দেব। আজমল খানের ঠোঁটে ধীরে ধীরে ফুটে উঠল হাসি। মুন্নি খানের চোখেও প্রতিশোধের উন্মাদনা। দুজনে একে অপরের দিকে তাকিয়ে মনে মনে বলল, এবার আর আব্রাহামের রক্ষা নেই। খুশি মনে তারা সেখান থেকে বিদায় নিল। এদিকে রাত করে বাড়ি ফিরলাম আমি। ড্রয়িং রুমে ঢুকতেই মা মুচকে এসে বললেন, তলে তলে কলা গাছ কাটিস আর আমাদের সামনে এমন ভাব ধরিস যেন ফেরেশতা, তাই না আমজাদ? বাবা মাথা নাড়লেন। আমি বড় কুচকে অবাক হয়ে বললাম, মা কি বলছো? কিছুই তো বুঝলাম না। মা রহস্যময় হাসি এসে বললেন, সময় হলে বুঝবি। আমি আর কিছু না বলে নিজের ঘরে চলে গেলাম। কিন্তু আমার মনে প্রশ্নের ঝড় থামল না। পরদিন সকাল, সূর্যের আলো পুরোপুরি ছড়িয়ে পড়ার আগে আমি গাড়ি নিয়ে পৌঁছে গেলাম তিথির স্কুলের সামনে। এখন স্কুল শুরু হতে কিছুটা সময় বাকি। তিথি গেট দিয়ে বেরোতেই আমি এসে বললাম, চলো আজও নাস্তা বাইরে হবে। তিথির মুখ মুহূর্তে ঝলমল করে উঠল। দুজনে সে পরিচিত রেস্টুরেন্টে গিয়ে বসলাম। খাবার আসতেই আমি স্নেহভরা চোখে জিজ্ঞাসা করলাম, আচ্ছা তিথি, গতকাল তোমার মা কী রান্না করেছিল? তিথি সঙ্গে সঙ্গে মুখ ফুলিয়ে ফেললো। মায়ের সাথে 2 দিন ধরে কথা বলি না। কেন? তিথি গম্ভীর মুখে বলল, মা আমার পাপাকে গালি দিয়েছে, বলছে সামনে পেলে মাথা ফাটিয়ে দেবে। তাই আমি মায়ের সঙ্গে ঝগড়া করেছি। আমার পাপাকে কেউ কিছু বলবে, আমি সহ্য করব না। কথাগুলো শুনে আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। চোখের কোনো অদৃশ্য জল চিকচিক করে উঠল। মনে মনে বললাম, আমার ছোট্ট রাজকন্যা আমাকে না দেখে না চেনে এভাবে ভালোবেসে ফেলেছে। সেই মুহূর্তে মনে হলো পৃথিবীর সমস্ত সম্পদের চেয়েও মূল্যবান এই ছোট্ট মেয়েটার একটি বাক্য। আমি আলতো করে তিথির মাথায় হাত বুলিয়ে দিলাম। মনে মনে প্রতিজ্ঞা করলাম, আর নয়, এবার তোমাদের দুজনকে আর কোনো কষ্ট পেতে দেব না। অফিসে পৌঁছে লক্ষ্য করলাম মহা সারাক্ষণ আর চোখে আমাকে দেখছে। আমাদের চোখ কয়েকবার মিলল। প্রতিবার আমার ঠোঁটে ফুটে উঠল দুষ্ট এক হাসি। আর ভাবি, নিজের স্বামীকে লুকিয়ে দেখা একমাত্র নারী তুমিই মৌ। আর মৌ তাড়াতাড়ি চোখ ফিরিয়ে নেয়। সারাদিন এই অফিসে থেকেও দুজনের মধ্যে একটা কথা হলো না। কিন্তু নীরবতারও যে একটা ভাষা আছে, আজ দুজনে যেন সেই ভাষায় কথা বলছিলাম। সন্ধ্যায় অফিস শেষ করে মৌ ক্লান্ত শরীরে বাসায় ফিরল। দরজা খুলে রুমে ঢুকতেই তার চোখ স্থির হয়ে গেল। মেঝেতে পড়ে আছে তিথি, নিশ্চুপ, নিষ্প্রাণ। মুহূর্তেই ময়ের বুকের ভেতর যেন বজ্রপাত হলো। তার পুরো শরীর কাঁপতে শুরু করলো। তিথি, এক দৌড়ে গিয়ে হাঁটু গেড়ে বসে মেয়েকে কোলে তুলে নিল। কাপা হাতে বারবার গালে চাপড় দিয়ে চিৎকার করতে লাগলো, মা চোখ খোল, তিথি আমার দিকে তাকাও। কিন্তু কোনো সাড়া নেই। শুধু খুব ধীরগতিতে বুকটা ওঠানামা করছে। ময়ের হাত পা ঠান্ডা হয়ে গেল। কোনো কিছু না ভেবে মেয়েকে বুকের সঙ্গে শক্ত করে জড়িয়ে ধরে ছুটে বেরিয়ে গেল হাসপাতালের উদ্দেশ্যে। হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা দ্রুত তিথিকে জরুরি বিভাগে নিয়ে গেলেন।
মৌ কাঁপতে কাঁপতে আগের সব রিপোর্ট ডাক্তারকে দিল। অনেকক্ষণ ধরে রিপোর্ট দেখার পর ডক্টর গভীর নিঃশ্বাস ফেলে বললেন, মিসেস মেয়ের, আমরা আর দেরি করতে পারবো না। আপনার মেয়ের হার্টের অপারেশন শুরু। সর্বোচ্চ 2 দিনের মধ্যেই অপারেশন করতে হবে। মৌয়ের মুখ মুহূর্তেই সাদা হয়ে গেল। কাঁপা গলায় বলল, ডাক্তার, আমার মেয়ে ভালো হয়ে যাবে তো? ডক্টর শান্ত গলায় বললেন, ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ চেষ্টা করব, কিন্তু সময় নষ্ট করা যাবে না। অপারেশনের প্রস্তুতির জন্য অন্তত 10 লাখ টাকা দ্রুত জমা দিতে হবে। টাকা জমা হলেই আমরা প্রক্রিয়া শুরু করব। 10 লক্ষ টাকা। এই শব্দ দুটি যেন হাতুড়ির মতো হয়ে মৌয়ের কানে বাজতে লাগলো। চোখ দুটো ঝাপসা হয়ে এলো। পৃথিবী যেন হঠাৎ থেমে গেল। একদিকে মৃত্যুর সঙ্গে লড়াই করছে তার বুকের ধন, অন্যদিকে তার হাতে নেই এত বড় অঙ্কের টাকা। হাসপাতালের করিডোরে বসে মৌ 2 হাত দিয়ে মুখ ঢেকে নীরবে কেঁদে উঠল। সেই দীর্ঘ রাত একজন অসহায় মায়ের চোখে আর এক ফোঁটাও ঘুম নামল না। হাজারো দুশ্চিন্তার ভেতরেই রাত পেরিয়ে ভোরের আলো ফুটল। সারা রাত এক ফোঁটা ঘুমো চোখে আসেনি ময়ের। হাসপাতালের সাদা দেয়াল, তিথির নিস্তেজ মুখ আর ডক্টরের সে একটি বাক্য বারবার তার কানে বাজছিল, 2 দিনের মধ্যে অপারেশন করতে হবে। মাথার ভেতর যেন অসংখ্য জ্বর একসঙ্গে বইছিল। আজই আব্রাহামকে সব বলে দেব। বলবো তিথি আমাদের মেয়ে, ও নিশ্চয়ই ওকে বাঁচাবে। কিন্তু যদি আমার কাছে থেকেই তিথিকে কেড়ে নেয়, যদি এত বছরের অভিমানের প্রতিশোধ নেয়। ভাবনা আসতেই বুকটা কেঁপে উঠল। পরক্ষণে নিজেকে শক্ত করলো সে। না না, মৌ পরিচয় নয়, একজন কর্মচারী হিসাবে আমি অফিস থেকে ঋণ চাইবো, এটাই ঠিক হবে। অন্যদিকে প্রতিদিনের মতো সকালেই তিথির স্কুলে পৌঁছে গেলাম আমি। কিন্তু আজ স্কুল গেটের সামনে সেই চেনা মুখটি নেই। বড় কোচকে আমি তিথির এক সহপাঠীকে জিজ্ঞাসা করতে উত্তর পেলাম, তিথি আজ স্কুলে আসেনি আঙ্কেল, শুনেছি ও হাসপাতালে গে। মুহূর্তে আমার বুক ধুক করে উঠল। আমি আর এক মুহূর্ত নষ্ট করলাম না। যেদিন তিথিকে বাড়ি পৌঁছে দিয়েছিলাম, সে বাড়ির সামনে গিয়েই প্রতিবেশীর কাছ থেকে জানতে পারলাম তিথি হাসপাতালে। তারপর ঠিকানা জেনে সোজা সেখানে ছুটলাম। হাসপাতালে গিয়ে সব খোঁজখবর নেই। সব রিপোর্ট হাতে নিয়ে ডক্টর যখন বললেন, বাচ্চার হার্টের অপারেশন শুরু, তখন আর কোনো প্রশ্ন করিনি। সরাসরি কাউন্টারে গিয়ে অপারেশনের পুরো টাকা জমা দিয়ে বললাম, যত দ্রুত সম্ভব অপারেশন শুরু করুন, কোনো কিছুর অভাব যেন না হয়। তারপর ফোন করে মাকে হাসপাতালে ডেকে আনলাম। মা বিস্মিত হয়ে বললেন, আব্রাহাম, আমাকে এখানে কেন ডাকলি? মা, তুমি তিথির পাশে থাকো। অপারেশন শেষ হলে ও যেন একা না থাকে। তিথির অসুস্থতার পুরো বিষয়টি মাকে বুঝিয়ে দিয়ে আমি অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। গাড়ি চালাতে চালাতে মনে মনে বললাম, আজ হয়তো মোয়াল লোকাবে না, আজ হয়তো সব সত্যি বলে দেবে। অফিসে ঢুকেই কেবিনে বসেছিলাম আমি। কিছুক্ষণের মধ্যেই দরজায় নক করে ভেতরে ঢুকলো মৌ। চোখ দুটো লাল, মুখে ক্লান্তির ছাপ। মৃদু ও কাপা কণ্ঠে বলল, স্যার, আমার খুব জরুরি 10 লক্ষ টাকা দরকার, যদি অফিস থেকে একটা লোন। বাকিটুকু শেষ করতে পারলো না। আমার বুকের ভিতর তখন অন্য আগুন জ্বলছে। এত বড় বিপদেও তুমি আমাকে স্বামী হিসেবে বিশ্বাস করতে পারলে না। এখনো শুধু স্যার। অভিমান রাগে রূপ নিল। আমি নিজেকে সামলে নিয়ে বললাম, মিসেস মেহের, অফিসের নিয়ম অনুযায়ী এত বড় অঙ্কের লোন দেওয়া সম্ভব নয়। কথাটা শুনে মৌ যেন পাথর হয়ে গেল। তার মনে হলো শেষ আশ্রয়টুকু ভেঙে পড়েছে। চোখের সামনে তিতির নিস্তেজ মুখ ভেসে উঠল, গলাও যেন কেঁপে উঠল। স্যার প্লিজ, আপনি যা বলবেন আমি তাই করব। সারা জীবন আপনার কাছে ঋণী হয়ে থাকবো, শুধু আমার মেয়েটাকে বাঁচিয়ে দিন। আমি এক মুহূর্তে চোখ বন্ধ করলাম। তুমি নিজেই তো আমার জীবন মৌ, তোমার কাছ থেকে আমি কি চাইবো? কিন্তু সেই মুখে অনুভূতির লেশমাত্র প্রকাশ করলাম না। ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে বললাম, ভেবে বলছেন তো? আমি যে শর্ত দেব সেটা মানতে পারবেন? মৌ একবারও দ্বিধা করলো না। পারবো স্যার, শুধু আমার তিথিটাকে বাঁচিয়ে দিন। এই পর্যন্ত বলেই সে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তার বুকের ভেতরটা কাঁপছে। সে জানে না সামনে কি অপেক্ষা করছে, শুধু জানে একজন মায়ের কাছে নিজের সন্তানের জীবনে পৃথিবীর সবচেয়ে বড় সত্য। কেবিন জুড়ে তখন নিস্তবতার ভার। জানালার কাজ ভেদ করে আসা সকালের আলো যেন সে নীরবতাকে ভাঙতে সাহস পাচ্ছিল না। আমি ধীরে ধীরে টেবিলের ড্রয়ার খুলে একটা ফাইল বের করলাম। ফাইলটি ময়ের দিকে এগিয়ে দিয়ে শান্ত অথচ কঠিন গলায় বললাম, মিসেস মেহের, এই কাগজগুলোতে সই করে দিন। আজ থেকে আপনি এই কোম্পানির বিশেষ দায়িত্বে থাকবেন। আমি যখন যেভাবে অফিসের কাজে ডাকবো, কোনো প্রশ্ন ছাড়াই আপনাকে উপস্থিত হতে হবে। যদি আমি আপনাকে নিয়ে একান্ত সময় কাটানোর জন্যও ডাকি, তাহলেও আসতে হবে। এই দায়িত্বের বাইরে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। কথাগুলো শুনে ময়ের বুকের ভেতরটা কেঁপে উঠল। মনে হলো বুকের ভেতরকে অদৃশ্য হাতুড়ি দিয়ে আঘাত করছে। কাগজের দিকে তাকিয়ে তার হাত কাঁপতে লাগলো। এক মুহূর্তের জন্য তার প্রবল ইচ্ছে হলো সব সত্য বলে দেই। আব্রাহাম, আমি তোমার মৌ, তিথি তোমারই মেয়ে।
শব্দগুলো গলার কাছে এসেও থেমে গেল। পরক্ষণে মাতৃত্ব তার সমস্ত অনুভূতিকে হার মানিয়ে দিল। যদি সত্যি জানার পর আমি তিথিকে তার কাছ থেকে নিয়ে যাই, এই একটি মাত্র আশঙ্কাই তাকে ভেতর থেকে ভেঙে দিল। চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস নিয়ে ধীরে বলল, আমি রাজি। মুহূর্তে আমি স্তব্ধ হয়ে গেলাম। আমি ভেবেছিলাম এই কথার পর মো আর অভিমান ধরে থাকতে পারবে না, হয়তো মুখে নেকাব খুলে বলবে আমি তোমার মৌ। কিন্তু না, আজও সে নিজের পরিচয় লুকিয়ে রাখলো। আমার বুকের ভেতর জমে থাকা অভিমান আরও গাঢ় হয়ে উঠল। মনে মনে বললাম, এতটা অভিমান মৌ, নিজের পরিচয় দিতেও পারছো না? ঠিক আছে, দেখি আর কতদিন নিজেকে লুকিয়ে রাখতে পারো। মৌ কাপা হাতে কাগজে স্বাক্ষর করে ফাইলটা ফিরিয়ে দিল। প্রায় ভাঙ্গা কণ্ঠে বলল, স্যার, আমার মেয়ের চিকিৎসার জন্য 10 লক্ষ টাকা দরকার, প্লিজ। আমি কিছুক্ষণ তার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলাম। তারপর বললাম, ওটা নিয়ে আপনাকে আর ভাবতে হবে না। আপনার মেয়ের অপারেশন ইতিমধ্যে শুরু হয়ে গেছে। হাসপাতালের সব খরচ আমি দিয়ে এসেছি। আমার লোকও ওখানে আছে। কথাটা শুনে মৌ যেন নিজের কানকে বিশ্বাস করতে পারল না। চোখ দুটো বিস্ময়ে বড় হয়ে গেল। মনে মনে বলতে লাগলো, আব্রাহাম জানলো কিভাবে কোন হাসপাতালে তিথি আছে, কখন অপারেশন শুরু হলো, সব খবর সে পেলো কিভাবে? অজস্র প্রশ্ন মাথার ভেতর ঘুরপাক খেতে লাগলো। কিছুক্ষণ নীরব থাকার পর সে ধীরে বলল, স্যার, আমাকে হাসপাতালে যেতে হবে, পরে পরে আপনার সঙ্গে কথা বলবো। আমি নিজের ভেতরে ঝড় কোনো মতে চেপে রেখে ওয়ালেট থেকে একটি ক্রেডিট কার্ড বের করে ময়ের দিকে বাড়িয়ে দিলাম। এটা রাখুন, আপনার মেয়ের জন্য যা যা প্রয়োজন সব এখান থেকে খরচ করবেন। টাকার জন্য আর কোথাও মাথা নত করবেন না। আর আমি যখন ফোন করব তখন যেখানে আসতে বলবো সেখানে চলে আসবেন। কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। মৌ কার্ডটি হাতে নিল, একবার আমার চোখের দিকে তাকালো। সেই চোখে আজও অচেনা এক গভীরতা, এক অদ্ভুত মমতা আর লুকিয়ে থাকা হাজারো প্রশ্ন। কিছু না বলে দ্রুত কেবিন থেকে বেরিয়ে গেল সে। মৌ বেরিয়ে যেতেই মাকে ফোন করলাম। মা, তুমি আর বাবা এক্ষুনি হসপিটাল থেকে চলে যাও। তিথির জ্ঞান ফেললে ও যেন একা না থাকে, তাই ওর মা আসছে। ফোন রেখে দীর্ঘশ্বাস ফেললাম। অন্যদিকে হাসপাতালে পৌঁছে মৌ ছুটে গেল ডক্টরের কাছে। উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞাসা করলো, ডক্টর, আমার মেয়ে কেমন আছে? ডক্টর মৃদু হেসে বললেন, বইয়ের কিছু নেই মিসেস মেয়ের অপারেশন সম্পূর্ণ সফল হয়েছে। এখন শুধু জ্ঞান ফিরতে একটু সময় লাগবে। কথাটা শুনে মৌয়ের বুকের উপর পড়ে থাকা চাপা পাহাড় যেন একটু সরে গেল। দুচোখ বেয়ে নেমে এলো স্বস্তির অশ্রু। তবুও মনের গভীর একটা প্রশ্নই আগুনের মতো জ্বলতেই থাকলো। এদিকে বাবা ও মা বাসায় ফিরতে কিছুক্ষণ পর আমি বাড়িতে পৌঁছালাম। মা আমার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে বললেন, আব্রাহাম, তুই তো আগে বাচ্চাদের দেখলেই বিরক্ত হতিস, অথচ এখন তিথির জন্য তোরা এত টান কেন? সত্যিটা বলবি? মা, আর একটু ধৈর্য ধরো, খুব শীঘ্রই সব সত্যি তোমাদের সামনে চলে আসবে। এই বলে নিজের ঘরের দিকে চলে গেলাম। ঠিক তখনই মোবাইল ফোন বেজে উঠল। অপরিচিত নাম্বার। ফোন ধরতেই ওপাশ থেকে চাপা কণ্ঠ ভেসে এলো, আব্রাহাম সাহেব, আপনি আমাকে চেনেন না, কিন্তু আমি আপনার শুভাকাঙ্ক্ষী। সাবধানে থাকবেন, মির্জা বাহাদুর আপনাকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে। আমার মুখ মুহূর্তে গম্ভীর উঠল। আপনি কি বলছেন? লোকটি ধীরে বলল, আর মাত্র 3 দিন পর নির্বাচন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার উপর আঘাত আসবে। আপনার জন্য সব প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। এরপর লাইন কেটে গেল। ফোন ধীরে নামিয়ে রাখলাম। চল শক্ত হয়ে উঠল। আমার সামনে এখন 15,000 কোটি টাকার আন্তর্জাতিক প্রকল্প। মির্জা বাহাদুর জানে এই টেন্ডার যদি আমার হাতে আসে তবে ব্যবসায়িক সাম্রাজ্যের ভিত কেঁপে উঠবে। তাই টেন্ডার ঘোষণার আগেই প্রতিপক্ষ তাকে পৃথিবী থেকে সরিয়ে দিতে চায়। যে ছেলেটি কয়েক মাস আগেও সবাই নবীন ব্যবসায়ী বলে চিনত, আর সেই ছেলে বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাধর ব্যবসায়ীর চোখে চোখ রেখে যুদ্ধের ঘোষণা দিয়েছে। জানালার বাইরে তাকিয়ে আমি ফিসফিস করেই বললাম, যুদ্ধ শুরু হয়ে গেছে, শেষটা আমি লিখব মির্জা বাহাদুর। আমি ফোনটা কানে তুলে ধীর স্বরে বললাম, মিসেস মেহের, আপনি এই মুহূর্তে হাসপাতালের নিচে চলে আসুন, আমাদের এক জায়গায় যেতে হবে। কথা শেষ করে ফোন কেটে দিলাম। কিছুক্ষণ পর হাসপাতালের নিচে মৌ নেমে দেখলো কালো গাড়ির পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আমি। আমার মুখে কোনো অনুভূতি নেই, অথচ চোখের গভীরে এক অদৃশ্য ঝড় বইছে। মৌ ইতস্তত কণ্ঠে বলল, আব্রাহাম এত কিছু জানলো কিভাবে? সে কি সত্যি সব বুঝে ফেলেছে? স্যার, কোথায় যাব? কোনো জরুরি কাজ? আমি কোনো উত্তর দিলাম না, শুধু গাড়ির দরজাটা খুলে দিলাম। মৌ আর কিছু জিজ্ঞাসা করলো না। বুকের ভেতর অজানা আশঙ্কা নিয়ে নিঃশব্দে গাড়িতে উঠে বসলো। গাড়ি শহর ছেড়ে ধীরে ধীরে নির্জন পথ ধরে এগোতে লাগলো। অনেকক্ষণ নীরব থাকার পর বললাম, এটা আমার ফার্ম হাউস। আজ তোমার সঙ্গে আমি কিছু একান্ত সময় কাটাবো। কথাটা শুনে ময়ের বুকটা কেঁপে উঠল। চোখের কোণে জমে থাকা অশ্রুগুলো যেন মুহূর্তে গড়িয়ে পড়বে। তবুও সে তাতে দাঁত চেপে নিজেকে সামলে নিল। ফার্ম হাউসের ভেতরে ঢুকে একটি নিরিবিলি ঘরে পৌঁছাতেই আমি হঠাৎ মৌকে নিজের দিকে টেনে নিলাম।
দুজনের মাঝের দূরত্ব মুহূর্তেই মিলিয়ে গেল। কিন্তু মৌ স্থির, নীরব, একটা শব্দ উচ্চারণ করলো না। সে নীরবতাই যেন আমার সমস্ত ধৈর্য ভেঙে দিল। আমি গর্জে উঠলাম, আর কত মৌ, আর কতদিন নিজেকে আমার কাছ থেকে লুকিয়ে রাখবে? সব কিছু জেনেও, সব কিছু বুঝেও কেনই অভিনয়? মুহূর্তেই ময়ের শরীর কেঁপে উঠল, চোখ বিস্ফোরিত হয়ে গেল, শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে উঠল। মনে হলো চারপাশে পৃথিবী যেন থেমে গেছে। মনে মনে শুধু একটা প্রশ্নে ঘুরপাক খেতে লাগলো, তাহলে আব্রাহাম সব জেনে গেছে? অনেক আগেই আমাকে চিনে ফেলেছে? আর যদি আমার জায়গায় অন্য কেউ থাকতো, তাহলে কি তুমি এভাবে নিজেকে বিলিয়ে দিতে? এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগেও একবারও সত্যিটা বলতে পারলে না? কথাগুলো ময়ের হৃদয়ে ধারালো ছুরির মতো বিঁধতে লাগলো। মনে হলো কেউ তার বুক চিরে কলিজাটা টেনে বের করে নিচ্ছে। এক একটা শব্দ তার ভেতরটাকে দমড়ে মুচড়ে দিচ্ছে। ছি মৌ, আমি আমার নিজের জীবনের চেয়েও বেশি ভালোবেসেছিলাম তোমাকে, অথচ তুমি আমাকে এতটাই দূরে সরিয়ে রাখলে। নিজেকে বিলিয়ে দিতে একটু ছি। এরপরে আর নিজেকে সামলাতে পারলো না মৌ। এক ঝটকায় মুখের নেকাব খুলে মেঝেতে ছুঁড়ে ফেলে চিৎকার করে উঠল, স্টপ ইট, স্টপ মিস্টার আব্রাহাম। কেন আমি তোমাকে পরিচয় দেব? যখন তোমাকে আমার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, তখন তুমি কোথায় ছিলে? তার চোখ বেয়ে অঝরে জল ঝরতে লাগলো। নিজের গর্ভে তোমার সন্তান নিয়ে যখন চরিত্রহীনার অপবাদ মাথায় করে পালিয়ে বেড়েছি, তখন তুমি কোথায় ছিলে? পুরো পৃথিবীর বিরুদ্ধে একা লড়ে আমি আমার মেয়েকে জন্ম দিয়েছি, মৃত্যুর সঙ্গে যুদ্ধ করেছি, তখন তুমি কোথায় ছিলে আব্রাহাম? কথাগুলো শুনে আমার বুকের ভেতর জমে থাকা সমস্ত অভিমান মুহূর্তে গলে গেল। নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলাম, কিন্তু মৌ থামলো না। কাঁদতে কাঁদতে আবার বলল, তিতিকে জন্ম দেওয়ার সময় মনে হচ্ছিল আমি আর বাঁচবো না। শেষ মুহূর্ত পর্যন্ত শুধু তোমাকেই খুঁজেছি। ভেবেছি যদি আমি মরে যাই, আমার সন্তানকে কে আগলে রাখবে? সে কি কোনোদিন তার বাবাকে খুঁজে পাবে? এই কথাগুলো সহ্য করতে পারলাম না। চোখ ভরে জল নেমে এলো। আমি এগিয়ে গিয়ে মৌকে শক্ত করে বুকের সাথে জড়িয়ে ধরলাম, কিন্তু মৌ আমাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল। ভাঙ্গা অথচ দৃঢ় কণ্ঠে বলল, ডোন্ট টাচ মি মিস্টার আব্রাহাম। তুমি কিভাবে ভাবলে আমি অন্য কারো কাছে নিজেকে সমর্পণ করব? অসম্ভব। এই জীবনে আমার হৃদয়, আমার সম্মান, সব কিছু প্রথম এবং শেষ অধিকার শুধু আমার। তোমার প্রতি আমার ভালোবাসা কোনোদিন বদলায়নি, কখনো বদলাবেও না। অন্য পরপুরুষ আমার শরীর স্পর্শ করার আগে নিজেকে শেষ করে দিব। আমি আর এক মুহূর্তে কিছু বলতে পারলাম না। ধীরে ধীরে মেঝে থেকে ময়ের ওড়নাটা তুলে নিলাম। অত্যন্ত যত্ন করে সেটি ময়ের মাথায় পরিয়ে দিলাম। তারপর বললাম, আমি আমার স্ত্রীকে ভালোবাসি মৌ। শুধু রাগ আর অভিমান আমাকে অন্ধ করে দিয়েছিল। আজ বুঝলাম আমি কত বড় ভুল করেছি। মৌ চোখ মুছে ধীরেই বলল, আমি এখন হাসপাতালে ফিরবো। তিথি আমার অপেক্ষায় আছে। আমাদের অসমাপ্ত কথাগুলো পরে হবে। এই বলে সে আর এক মুহূর্ত দাঁড়ালো না, সোজা গিয়ে আমার গাড়িতে বসে পড়ল। আর আমি স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। নিজের ওপরে ভীষণ ঘৃণা জন্মালো আমার। বারবার মনে হতে লাগলো, আমি কি করেছি? যাকে পৃথিবীর সব কিছুর চেয়ে বেশি ভালোবাসি, তাকেই সবচেয়ে বেশি কষ্ট দিয়েছি। গভীর একটা নিঃশ্বাস ফেললে আমি ধীরে ধীরে গাড়ির দিকে এগিয়ে গেলাম। আজকে নীরবতাই যেন আমার জীবনের সবচেয়ে বড় শান্তি হয়ে দাঁড়ালো। হাসপাতালের সামনে গাড়ি থামাতেই মৌ কোনো কথা না বলে দরজা খুলে নেমে পড়ল। দ্রুত পায়ে হাসপাতালের ভেতরের দিকে হাঁটতে শুরু করতেই তার ঠিক পেছনেই নীরবে হাঁটা ধরলাম আমি। মৌ বিরক্ত গলায় পিছন ফিরে বলল, তুমি কোথায় যাচ্ছ? এখানে আপনার আর কোনো প্রয়োজন নেই। দরকার হলে আমি নিজেই ফোন করে জানিয়ে দেব। আমি এক দৃষ্টিতে মৌয়ের দিকে তাকিয়ে, তিথি আমার মেয়ে। নিজের মেয়েকে দেখতে আমার যখন ইচ্ছা হবে আমি তখনই আসব। কোথায় যাব না যাব সেটা নির্ধারণ করার অধিকার তোমার নেই মৌ। মৌ থমকে দাঁড়িয়ে গেল। বিস্ময়ে তার চোখ দুটো বড় হয়ে গেল। আমার মেয়ের নাম তিথি, সেটা তুমি জানলে কিভাবে? আমি ঠোঁটের কোণে রহস্যময় হাসি ফুটিয়ে বললাম, সেটা না হয় তিথির কাছ থেকে জেনে নিও। এর বেশি আর একটা শব্দ উচ্চারণ করলাম না। কিছুক্ষণ পর তিথির জ্ঞান ফিরল। তবে ডক্টর কঠোরভাবে জানিয়ে দিয়েছে পরবর্তী 48 ঘন্টা তাকে কোনো রকম কথা বলতে দেওয়া যাবে না। তাই ছোট্ট তিথি শুধু মিটিমিটি চোখে আমার দিকে তাকিয়ে রইল। বিস্ময়, মুগ্ধতা আর অজস্র প্রশ্ন বেশি উঠল তার চোখে, কিন্তু ঠোঁট নড়ল না। বিকেলের দিকে আমি মৌকে সঙ্গে নিয়ে 15,000 কোটি টাকার সেই বহুল আলোচিত প্রকল্পে টেন্ডার জমা দিতে গেলাম। টেন্ডার জমা দিয়ে বের হওয়ার মুহূর্তেই সামনে এসে দাঁড়ালো মির্জা বাহাদুর। তার ঠোঁটে বিদ্রুপের হাসি। আব্রাহাম, তোর জীবনের উল্টো গণনা শুরু হয়ে গেছে। তোর পতনের সময় এসে গেছে। নির্বাচন শেষ হোক, তারপর তোকে আমি দেখছি। আমি একটু বিচলিত হলাম না, বরং চোখে চোখ রেখে এগিয়ে গেলাম। আপনার বয়স হয়েছে, অকারণে আমার সামনে দাঁড়িয়ে নিজের সম্মান নষ্ট করবেন না। এক পা নয়, বলতে ভুল হলো, দুপাই তো আপনি কবরে দাঁড়িয়ে আছেন। এখন নামাজ কালাম পড়ুন, আল্লাহর কাছে ক্ষমা চান। আরেকটা কথা মনে রাখবেন, আমি আমজাদ খানের ছেলে ঠিকই, কিন্তু আমি আমজাদ খান নই,
যে আপনাকে সম্মান দেখে ছেড়ে দেব, আপনার অস্তিত্ব মুছে ফেলবো। এটা আব্রাহাম খান ইলহামের ওয়াদা। চারপাশ মুহূর্তে নিস্তব্ধ হয়ে গেল। সেখানে উপস্থিত দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের সিইও এমডিরা একে অপরের মুখের দিকে তাকিয়ে রইলেন। টিকে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নিচু স্বরে বললেন, অবিশ্বাস্য, এই ছেলেটা সত্যি মির্জা বাহাদুরের চোখে চোখ রেখে কথা বলেছে। মিম টেক্সটাইলের চেয়ারম্যান বিস্ময় ফিসফিস করে উঠলেন। বাংলাদেশের বড় বড় এমপি মন্ত্রীরাও যাকে এড়িয়ে চলেন, যার ছায়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, সেখানে আব্রাহাম তাকে প্রকাশ্যে চ্যালেঞ্জ দিল। সাহস না থাকলে এটা সম্ভব নয়। আরেক প্রতিষ্ঠানের সিইও ধীর কণ্ঠে বললেন, আজ বুঝলাম কেন সবাই আব্রাহাম খান ইলহামকে আগামী দিনের সবচেয়ে ভয়ঙ্কর ব্যবসায়ী বলছে। আরেকজন দীর্ঘশ্বাস ফেলে বললেন, এই লড়াই শুধু ব্যবসার নয়, এটা দুই সাম্রাজ্যের যুদ্ধ। চারদিকে চাপা গুঞ্জন ছড়িয়ে পড়ল, কিন্তু আমি যেন কিছুই শুনিনি। মুখে সঙ্গে নিয়ে ধীর পায়ে সেখান থেকে চলে এলাম। গাড়িতে উঠে বসতেই মাহবুব মির্জা অবাক হয়ে বাবার দিকে তাকালো। বাবা, একটা বিষয় আমার মাথায় ঢুকছে না। আপনি নিজের লোক দিয়ে আব্রাহামকে ফোন করিয়ে বললেন যে তাকে হত্যা করার পরিকল্পনা করেছেন। নিজের পরিকল্পনা নিজে জানিয়ে দিলেন কেন? মির্জা বাহাদুর ঠোঁট বাঁকিয়ে রহস্যময় হাসলেন। মাহবুব, তোর বুদ্ধি এখনো অনেক কাঁচা। আমি আব্রাহামকে খুন করার কোনো পরিকল্পনাই করিনি। আমার আসল পরিকল্পনা সম্পূর্ণ ভিন্ন। মাহবুব কৌতূহল হয়ে এগিয়ে এলো। বলে পরিকল্পনা একটা কি বাবা? মির্জা বাহাদুর জানালার বাইরে তাকিয়ে ধীরে ধীরে বললেন, মরবে একজন, একটা খুন হবেই, কিন্তু সেই খুনের সম্পূর্ণ দায় গিয়ে পড়বে আব্রাহাম খান ইলহামের ঘাড়ে। তার ঠোঁটে নিষ্ঠুর হাসি ফুটে উঠল। খুনের মামলায় সে জেলে যাবে, সাপও মরবে, আবার লাঠিও ভাঙবে না। মাহবুব বিস্ময় বলে উঠল, তার মানে আপনি আপনার কোনো শত্রুকে হত্যা করে পুরো দোষটা আব্রাহামের উপর চাপিয়ে দেবেন, আর আগে থেকেই তার হত্যার কথা শুনে তার মনকে অস্থির করে দেওয়াই ছিল আপনার আসল উদ্দেশ্য? মির্জা বাহাদুর অট্টহাসিতে ফেটে পড়লেন। এতদিনে দেখছি আমার ছেলের মাথায় একটু একটু করে বুদ্ধি আছে। এভাবেই শিখতে থাক, একদিন তোকেই দিয়েই আমার পুরো সাম্রাজ্য চালাবো। মির্জা বাহাদুরের অট্টহাসি শুনে মাহবুব মির্জা থমকে গেল। বুকের ভেতরটা কেঁপে উঠলে তার। সে ভালো করে বুঝতে পারল তার বাবা এবার এমন এক খেলায় নেমেছে যার পরিণতি রক্ত দিয়ে লেখা হবে। ঠোঁটের কোণে নিষ্ঠুর হাসি টেনে মির্জা বাহাদুর আবার বলল, আব্রাহামকে আমি এখনই হত্যা করব না, তার চেয়েও ভয়ঙ্কর শাস্তি অপেক্ষা করছে তার জন্য। এমন একটা ফাঁদ পেতে রাখবো যেখানে অন্য একজনের হত্যার দায় তার কাঁধে গিয়ে পড়বে। খুনি হবে অন্য কেউ, কিন্তু জেলের অন্ধকারে পৌঁছবে আব্রাহাম খান ইলহাম। কথাগুলো বলে আবার অট্টহাসিতে ফেটে পড়ল সে। অন্যদিকে দীর্ঘ 48 ঘন্টা পর অবশেষে তিথি পুরোপুরি জ্ঞান ফিরে পেল। শরীরটা অনেকটা সুস্থ। চোখ খুলতেই সামনে আমাকে দেখে বিস্ময় বলে উঠল, আঙ্কেল তুমি এখানে? আমি হাসপাতালে আছি, তুমি জানলে কিভাবে? মা অবাক হয়ে একবার আমার দিকে আরেকবার তিথির দিকে তাকালো। তিথিমা, তুই ওনাকে চিনিস? কিভাবে চিনিস? তিথি নিষ্পাপ মুখে হেসেই বলল, মা, এই যে তামরা আঙ্কেল, যার সঙ্গে আমার রোজ ঝগড়া হয়, তবে উনি অনেক ভালো হয়ে গেছে। প্রতিদিন আমাকে স্কুল থেকে নিয়ে রেস্টুরেন্টে খাওয়াতে নিয়েছে, আমার নিজের হাতে খাইয়ে দেয়। মেয়ের কথাগুলো শুনে ময়ের বুকের ভেতরটা হঠাৎ মোচড় দিয়ে উঠল। শরীরের লোম দাঁড়িয়ে গেল। মনে মনে সে বিড়বিড় করে বলল, তার মানে আব্রাহাম অনেক আগেই সব জেনে গেছে? সে আমাকে চিনে ফেলেছিল? তাহলে এতদিন চুপ ছিল কেন? আমার সঙ্গে যা যা করেছে সবই কি আমাকে কষ্ট দেওয়ার জন্য, আমাকে জেলাস অনুভব করানোর জন্য? ঠিক তখন আমি মুচকে এসে তিথির দিকে তাকিয়ে বললাম, তিথি, তোমার মা কিন্তু খুব খারাপ, খুবই খারাপ। কথাটা শুনে তিথি চোখ রাঙিয়ে বলল, আঙ্কেল, আমার আম্মুকে একদম খারাপ বলবে না, আর একবার বললে কিন্তু তোমার সঙ্গে ঝগড়া করবো। কিন্তু বলো তো, আমার আম্মুকে খারাপ বললে কেন? সময় হলে তোমার আম্মুই তোমাকে সব বলবে। আর যদি খুব জানতে ইচ্ছে করে তাহলে তোমার আম্মুকে জিজ্ঞাসা করো। মৌ কণ্ঠ সামলে ধীরে বলল, তিথি মা, তুই আগে পুরোপুরি সুস্থ হয়ে ওঠ, তারপর আমি নিজেই সব বলবো তোকে। এরপর আমি হাসপাতালের সব রিলিজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করলাম। হাসপাতাল থেকে বের হওয়ার সময় বললাম, তিথি আমার সঙ্গে আমাদের বাসায় যাবে। কিন্তু মৌ সঙ্গে সঙ্গে দৃঢ় কণ্ঠে বলে উঠল, না, তিথি আমার সঙ্গে আমার বাসায় যাবে। আমি আর কোনো তর্ক করলাম না। নীরবে তিথিকে নিয়ে মৌয়ের বাসার দিকে রওনা দিলাম। তিথিকে ঘরে পৌঁছে দেওয়ার পর আমি দাঁড়িয়ে রইলাম। মৌ বিরক্ত হয়ে দরজার দিকে ইশারা করলো, এবার আপনি যেতে পারেন। আমি নড়লাম না। শেষ পর্যন্ত মৌ হালকা ধাক্কা দিয়ে আমাকে দরজার বাইরে বের করে দিয়ে বলল, এটা আমার বাসা, এখানে আমি আর আমার মেয়ে থাকবো, আপনার কোনো জায়গা নেই এখানে। দরজার বাইরে দাঁড়িয়ে আমি উঁচু গলায় বললাম, মৌ, আগামীকাল সকালে আমি আবার আসবো।
তোমাকে নিয়ে একই সঙ্গে অফিসে যাব। কথাটা বলে আমি ধীরে ধীরে সেখান থেকে চলে এলাম। রাত নেমেছে। ঘরের কিছু প্রয়োজনে বাজার করার জন্য মৌ বাইরে বের হলো। রাস্তার মোড়ে পৌঁছাতেই হঠাৎ সামনে একজন মানুষকে দেখে তার পা থেমে গেল। মুহূর্তেই দুজনের চোখে চোখ পড়ল। পরের মুহূর্তে লোকটি কাঁপা হাতে মুখে বুকের মধ্যে জড়িয়ে ধরে ভাঙ্গা কণ্ঠে বলে উঠলেন, মৌমা কেমন আছিস? মৌ আর নিজেকে সামলে রাখতে পারল না। পর মুহূর্তে বাবার মুখে মুখ লুকিয়ে হাউমাউ করে কেঁদে উঠল। বাবা, তুমি কেমন আছো? আসাদ সাহেব কাঁপা হাতে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন। চোখের কোণ বেয়ে নেমে এলো বহু বছরে জমে থাকা অশ্রু। আমি অনেক ভালো আছি মা, তুই কেমন আছিস? তোর সন্তান কেমন আছে? আর তোর স্বামী কেমন আছে? মৌ চোখের জল মুছে ধীরে বলল। আসাদ সাহেব গভীর একটা নিঃশ্বাস ফেলে বললেন, কারণ তোর সৎ মা আর তার 2 মেয়ে এখন অনেক বদলে গেছে মা, অনেকটাই বদলে গেছে। মৌ বিস্ময় চোখ বড় বড় করে বলল, কি বলছো বাবা? এটা কিভাবে সম্ভব? কবে হলো এইসব? আসাদ সাহেব ধীরে ধীরে বলতে শুরু করলেন, যেদিন তোর সৎমা তোকে অত্যাচার করে বাড়ি থেকে বের করে দিয়েছিল, সেদিন আমি বাড়িতে ছিলাম না। পরের দিন ফিরে এসে সব জানতে পারি। তারপর পুরো চট্টগ্রাম শহর তন্ন তন্ন করে তোকে খুঁজেছি। প্রতিটা রাস্তা, প্রতিটা গলি, প্রতিটা পরিচিত মানুষের কাছে গিয়েছি, কিন্তু কোথাও তোকে পাইনি। শেষ পর্যন্ত নিরাশে বাড়ি ফিরতে হয়েছিল। মৌ অধীর কণ্ঠে বলল, বাবা, মা আর 2 বোনের এত পরিবর্তন কিভাবে হলো? আর তুমি আমার স্বামীর কথা বলছো কেন? আসাদ সাহেব শান্ত গলায় বললেন, তুই বাড়ি সাড়ে 4 দিন পর আব্রাহাম খান ইলহাম আমাদের বাড়িতে এসেছিল। এক মুহূর্ত থেমে তিনি সেদিনের প্রতিটা ঘটনা খুলে বলতে শুরু করলেন। কিভাবে আমি ক্ষোভে ফুঁসে উঠেছিলাম, কিভাবে মেয়ের সৎমা ও 2 বোনকে তাদের কৃতকর্মের জন্য কঠোরভাবে জবাবদিহি করিয়েছিলাম, কিভাবে তার সৎমাকে রক্তাক্ত করেছিলাম, কিভাবে রাগে গর্জে উঠে স্পষ্টভাবে হুমকি দিয়েছিলাম, মৌকে যদি খুঁজে না পাই তাহলে পৃথিবী থেকে তোমাদের অস্তিত্ব মুছে ফেলবো। আসাদ সাহেব আরও বললেন, সেদিন আমি নিজের চোখে দেখেছি আব্রাহামের চোখে শুধু রাগ ছিল না, ছিল পাগলের মতো তোকে হারানোর যন্ত্রণা। সবকিছু শুনে মৌ নির্বাক হয়ে গেল। মুহূর্তের মধ্যে তো সমস্ত অভিমান যেন নিজের বুকে আঘাত করতে লাগলো। মনে মনে সে ফিসফাস করে বলল, তাহলে আব্রাহাম সত্যি আমাকে খুঁজেছিল, আমার জন্য এত কিছু করেছিল। আমি না জেনেই ওকে কত ভুল বুঝেছি, কত কষ্ট দিয়েছি, আজও কত বাজে কথা বলেছি। দীর্ঘক্ষণ নীরব থাকার পর মৌ বাবার হাত ধরে বলল, বাবা চলো না, আমার বাসায় যাবে। আসাদ সাহেব মৃদু হেসে মাথা নাড়লেন। না মা, আমি যাব না, আমি চাই না তোর সুখের সংসারের উপর আবার সেই নাগিনীর ছায়া পড়ুক। তুই তোর স্বামী আর সন্তানকে নিয়ে সুখে থাক, এটাই আমার সবচেয়ে বড় শান্তি। বলে তিনি পকেট থেকে 20,000 টাকা বের করে মেয়ের হাতে গুঁজে দিলেন। এটা রাখ মা, বাবার কাছ থেকে মতো একটা ছোট্ট উপহার ভাব। আল্লাহ তোকে সবসময় সুখে রাখুক মা। মৌ কিছু বলতে পারল না। আসাদ সাহেব ধীরে ধীরে চলে গেলেন। বাজার ব্যাগ হাতে বাসার পথে হাঁটতে হাঁটতে ময়ের মঞ্জুর একের পর এক প্রশ্ন ভিড় করতে লাগলো। আমি কি সত্যি আব্রাহামের প্রতি অনেক বড় অন্যায় করে ফেলেছি? কদিন ধরে ওকে কত অপমান করেছি, কত কষ্ট দিয়েছি, অথচ ও আমার জন্য সব কিছু করেছে। কিন্তু সেদিন তো ও আমাকে রক্তাক্ত অবস্থায় ফেলে চলে গিয়েছিল। যদি সত্যি এত ভালোবাসতো তাহলে 4 দিন পরে কেন ফিরে এলো? এত দেরি কেন করলো? কিছুক্ষণ পরে ঠোঁটের কোণে দুষ্ট এক হাসি ফুটে উঠল। না, এত সহজে ক্ষমা করব না। আরেকটুকু কষ্ট পেতে হবে ওকে। আমাকে এতদিন যেভাবে জেলাস ফিল করিয়েছে তার সব হিসাব আগে মিটাবো, তারপর না হয় ক্ষমা করা যাবে। বাসায় ফিরে মৌ তিথির পাশে গিয়ে বসলো। তিথি মিটি মিটি হেসে বলল, জানো আম্মু, ওই দামরা আঙ্কেলের মা বাবা আছে না, আমি তাদের দাদি বলে ডাকি। তারা আমাকে খুব আদর করে। হাসপাতালে যখন আমার জ্ঞানে ফিরেছিল তখন দেখেছি তারা দুজন আমার মাথার পাশে বসেছিল। কথাটা শুনে ময়ের বুকটা আবারও কেঁপে উঠল। মনে মনে সে বলল, তার মানে আব্রাহাম শুধু সত্যিটাই জেনে যায়নি, নিজের পরিবারকেও সব বলে দিয়েছে। তাই তো ওরা তিথিকে নিজের নাতনির মতো আগলে রেখেছে। ময়ের মাথা যেন কাজ করছিল না। তবু একসময় সে নিজের মনে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলল। আব্রাহাম আমাকে যতদিন অফিসে সবার সামনে জেলাস ফিল করিয়েছে তার প্রতিশোধ আমি নেবই। তারপর ওকে ক্ষমা করব। ঠোঁটের কোনো অজান্তে এক চিলতে হাসি ফুটে উঠল। যুদ্ধ শেষ হয়নি, বরং স্বামী স্ত্রী ভালোবাসার নতুন অধ্যায় মাত্র শুরু হলো। পরদিন সকালে কালো গাড়িটি এসে থামলো ময়ের বাসার সামনে। স্টিয়ারিংয়ে বসে আমি একবার হর্ন বাজালাম, কিন্তু কয়েক সেকেন্ড অপেক্ষা করে আবারও হর্ন দিতে শুরু করলাম। কিছুক্ষণ পরে দরজা খুলে মৌ বেরিয়ে এলো। ঠোঁটের কোণে চাপা হাসি, কিন্তু মুখে গম্ভীর ভাব। গাড়িতে উঠে বসেই বড় কোচকে বলল, এই যে মিস্টার, এভাবে বারবার হর্ন দিতে হয় না। একবারই দিয়েছিলেন, আমি শুনেছি। এখন চুপচাপ গাড়ি চালান। মিসেস মৌ, মনে রাখবেন আমি আপনার হাজব্যান্ড,
ড্রাইভার না, তাই ড্রাইভার ভেবে অর্ডার করার অভ্যাসটা একটু কমান। কথাটা শুনে মৌ জানালার বাইরে মুখ ফিরিয়ে ফেলল। ঠোঁটের কোনো অজান্তে ফুটে উঠল এক টুকরো মিষ্টি হাসি। অফিসে পৌঁছে দুজনে যে যার কেবিনে চলে গেলাম। প্রায় 1 ঘন্টা পর ফাইলাতে কেবিন থেকে বেরিয়ে এলাম। বেরিয়ে আমার চোখ গিয়ে আটকালো করিডোরের একপাশে মৌ দাঁড়িয়ে আছে ম্যানেজার আহমেদ শাহজাদের সঙ্গে। দুজনের প্রাণ খুলে হাসছে। কথার ফাঁকে ফাঁকে মৌ মজা করে শাহজাদের হাতে হালকা চাপড়ও দিচ্ছে। দৃশ্যটা চোখে পড়তেই আমার বুকের ভেতর আগুন জ্বলে উঠল। জল শক্ত হয়ে গেল, চোখ মুখ রক্তবর্ণ ধারণ করলো। সব কিছু মৌ লক্ষ্য করছিল, আর সেটা যেন সে চাইছিল। ইচ্ছে করে আরও প্রাণ খুলে হাসতে লাগলো। কথার আওয়াজও একটু বাড়িয়ে দিল, যেন প্রতিটি শব্দ স্পষ্টভাবে আমার কানে পৌঁছে যায়। হঠাৎ আহমেদ শেহজাদ মুগ্ধ চোখে বলল, মিসেস মেহের, এতদিন আপনি মুখে নিকাব পরে থাকতেন, তাই আপনার চেহারাটা দেখা হয়নি, কিন্তু এখন সত্যি বলছি, আপনাকে দেখে মনে হচ্ছে রূপকথার কোনো রাজকন্যা পৃথিবীতে নেমে এসেছে। মাশাআল্লাহ, অসাধারণ লাগছে আপনাকে। মৌ মুচকে এসেই বলল, ধন্যবাদ। তাই নাকি? সত্যি আমি এতটা সুন্দর? আহমেদ শেহজাদ আর কিছু বলার আগেই বজ্রের মতো গর্জে উঠল একটি কণ্ঠ, মিসেস মেহের, এই মুহূর্তে আমার কেবিনে আসুন। 1 মিনিটও যেন দেরি না হয়। করিডোর মুহূর্তে নিস্তব্ধ হয়ে গেল। আহমেদ শেহজাদ পরিস্থিতি বুঝে কাশির ভান করে বলল, জি মিসেস মেহের, আপনি যান। মৌ ঠোঁট চেপে হাসির লুকিয়ে ধীর পায়ে আমার কেবিনে ঢুকে পড়ল। দরজা বন্ধ হতেই আমি ভেতর থেকে লক করে দিলাম। পরের মুহূর্তেই 2 হাতে ময়ের কোমর জড়িয়ে একটানে নিজের দিকে এগিয়ে এনে বুকের সঙ্গে মিশিয়ে নিলাম। আমি তোমার স্বামী, আমার সঙ্গে দুটো হাসি মুখে কথা বলতে তোমার সমস্যা হয়, অথচ পরপুরুষের সঙ্গে দাঁড়িয়ে হাসতে হাসতে হাতও ধরছো। মৌ একটু বিচলিত হলো না, বরং এক ধাক্কায় আমাকে চেয়ারে বসিয়ে দিল। তারপর ঝুঁকে পড়ে শার্টের কলার মুঠো করে ধরে দুষ্ট চোখে বলল, কি হলো মিস্টার হাজব্যান্ড? খুব জ্বলছে, মনে হচ্ছে ভেতরটা পুরো আগুন হয়ে গেছে। খুব জেলাস লাগছে, তাই না? ময়ের এই সম্পূর্ণ নতুন রূপ দেখে আমি সত্যি হতবাক হয়ে গেলাম। চোখ বড় বড় করে তাকিয়ে রইলাম। মৌ আবারও বলল, চুপ করে আছো কেন? তুমি যখন মিস মোহনা মিস আয়নার সঙ্গে দাঁড়িয়ে গল্প করতে, প্রশংসা করতে, লাইন মারতে, তখন আমার বুকের ভেতরটা কতটা জ্বলতো জানো? আজ সেই আগুনের একটু স্বাদ তুমি নিজেও পেলে। আমি ঠোঁট কামড়ে মৃদু এসে বললাম, মৌ, তুমি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছ। এই প্রতিশোধ আমি সুদে আসলে নেব। মৌ চোখে চোখ রেখে রহস্যময় হাসলো। ভুলে যেও না মিস্টার হাজব্যান্ড, আমিও তোমার বউ। এই শাস্তিটা তো কেবল শুরু, এরপরেও একটা শাস্তি বাকি আছে। এমন শাস্তি যেটা তুমি কোনোভাবেই কন্ট্রোল করতে পারবে না। কথাটা শুনে আমার গলা শুকিয়ে গেল। অজান্তেই ঢোক গেলাম। চোখ দুটো আরো বড় হয়ে উঠল। মনে মনে বিড়বিড় করে বললাম, এই তো আমার সে বিশ্ববিদ্যালয়ে ভয়ঙ্কর দুষ্ট বেয়ারা মৌটা ফিরে এসেছে। কিন্তু এবার আবার কি শাস্তি দিতে চলেছে আমাকে? আর মৌ ঠোঁটের কোণে বিজয়ের হাসি ফুটিয়ে আমার মুখের দিকে তাকিয়ে রইল। মৌয়ের এমন ভয়ঙ্কর কথায় আমি যেন মুহূর্তে থমকে গেলাম। বুকের ভিতরটা ধুক করে উঠল, কপালে চিকচিক করে ঘাম জমে গেল। কিছুক্ষণ ময়ের মুখের দিকে নির্বাক তাকিয়ে থেকে বললাম, তোমার কথার মধ্যে আমি গভীর রহস্য খুঁজে পাচ্ছি। সত্যি করে বলো, কি প্ল্যান করে রেখেছো? তোমার মতিগতি কিন্তু আমার একদমই ভালো লাগছে না। মৌ ঠোঁটের কোণে রহস্যময় হাসি ফুটিয়ে শান্ত কণ্ঠে বলল, মিস্টার আব্রাহাম, তুমি যত বড় কিংই হও না কেন, এবার তোমার খবর আছে। তোমাকে যদি আমি নাকে খত না দিয়েছি, তাহলে আমিও তোমার স্ত্রী নয়। কথা শেষ করে সে খিলখিল করে হেসে উঠল। তারপরে এক চোখ টিপে দরজার দিকে এগিয়ে গেল। মুহূর্তের মধ্যে কেবিন থেকে বেরিয়ে গেল সে। আর আমি যেন পাথরের মূর্তি হয়ে বসে রইলাম। বড় বড় চোখে দরজার দিকে তাকিয়ে বিড়বিড় করে বললাম, এটা কোন মৌ? এটা কি আমার সেই শান্ত লাজুক মৌ, নাকি সত্যি ওর মধ্যে কোনো জিন ভর করেছে? অবশেষে আমি গাড়ি নিয়ে মৌয়ের বাসার সামনে এসে থামলাম। গাড়ি থেকে নেমে মৌ যখন নিজেদের বাসার ভেতর ঢুকতে লাগলো, তখনই আমিও নির্বিকার ভঙ্গিতে তার পিছু নিলাম। মৌ ঘুরে তাকিয়ে ভুরু কুঁচকে বলল, কি হলো, তুমি আসছো কেন? আমি দুহাত পকেটে ঢুকে দুষ্ট হাসি দিয়ে বললাম, আমি আসবই। তোমার যদি ক্ষমতা থাকে তাহলে আমাকে বাধা দিয়ে দেখাও। ঠিক তখনই তিথি দৌড়ে এসে আমাকে দেখে আনন্দে চিৎকার করে উঠল, আঙ্কেল তুমি এসেছো? আজকে কিন্তু তোমার সাথে মন ভরে গল্প করবে। তবে একটা কথা, দাদু দিদাকেও নিয়ে আসতে। আমি এসে বললাম, তাহলে চলো আমাদের বাসায় যাই, সেখানে আমি, তুমি, দাদু আর দাদি সবাই মিলে অনেক গল্প করব। তিথি সঙ্গে সঙ্গে মুখ ফুলিয়ে বলল, না আঙ্কেল, তুমি জানো না, আমার মা খুব ঝগড়াটে। এটা শুনলে বাসায় মহা তুফান শুরু করে দেবে। মুহূর্তেই মৌ কোমরে হাত রেখে চোখ বড় বড় করে বলল, এই কি বললি? আমি ঝগড়াটে, তুফান তুলি? তুই খুব ভালো। তুইও তো তোর বাপের মতো ঠান্ডা মাথার ঝগড়াটে, টিকটিকি ইঁদুর বান্দর। বাবার নামে এমন কথা শুনে তিথি রাগে ফুঁসে উঠল।
মা, আর একবার আমার পাপাকে নিয়ে বাজে কথা বলবে না, বললে কিন্তু তোমার সাথে আড়ি দেবো। একদম কথা বলবো না। মৌ ছাড়ার পাত্র নয়। তোর বাপ একটা আস্ত শয়তান, গন্ডার ইতর, ঝগড়াটের দামড়া। তুইও ঠিক তোর বাপের মতো হয়েছিস। বাপ যেমন মেয়েও তেমন। মা মেয়ে সেই খুনসুটিয়া ঝগড়া দেখে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মুসকে মুসকে হাসতে লাগলাম। এতদিন পর নিজের স্ত্রী আর মেয়েকে একসাথে এমন প্রাণখোলা মুহূর্ত দেখে বুকটা অদ্ভুত এক ভালো লাগায় ভরে উঠল। কিন্তু তিথি এবার আর নিজেকে সামলাতে পারল না, রাগে গাল ফুলিয়ে বলে উঠল, তোমার বাপ খারাপ, তোমার মা খারাপ, তুমি শয়তান, তোমার বাপ শয়তান, তোমাদের পুরো গোষ্ঠী শয়তান। তিথির কথা শুনে মোর আগে হাত তুলতেই মুহূর্তের মধ্যে আমি সামনে এসে দেয়ালের মতো দাঁড়িয়ে গেলাম। মিসেস মৌ, আমার সামনে তিথির গায়ে হাত তোলার সাহস কিভাবে হলো আপনার? মৌ একটু দমল না। আমার মেয়েকে আমি মারবো, তুমি কে আমাকে জিজ্ঞেস করার? আমি ধীরে ধীরে এগিয়ে এসে মোয়ের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বললাম, আমি চাই তিথিকে তুমি নিজেই বলো আমি ওর কে। কিন্তু তুমি যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে আমি নিজেই বলে দেবো আমি ওর বাবা। কথাগুলো শুনে মৌ যেন হঠাৎ জমে গেল, শরীর কেঁপে উঠল, ঠোঁট নড়ল, কিন্তু কোনো শব্দ বের হলো না। নিঃশব্দে সে রান্নাঘরের দিকে চলে গেল। কিছুক্ষণ পর রান্নাঘর থেকে ভেসে এলো সুস্বাদু খাবারের গন্ধ। আর এদিকে ড্রয়িং রুমে বসে আমি তিথি গল্পে মেতে উঠেছি। কখনো হাসি, কখনো দুষ্টুমি, কখনো ছোট্ট ছোট্ট খুনসুটি। পুরো ঘরটাই যেন অনেকদিন পর প্রাণ ফিরে পেল। সব রান্না শেষ করে মৌ এসে শান্ত গলায় বলল, মিস্টার আব্রাহাম আসুন, খাবার খেয়ে নিন, তারপর চুপচাপ আপনার বাড়িতে চলে যাবেন। আমি কোনো উত্তর দিলাম না, শুধু মুচকে এসে ডাইনিং টেবিলে গিয়ে বসলাম। এরপর আমি মৌ আর তিথি তিনজন একসাথে রাতের খাবার খেলাম। বহুদিন পর একই টেবিলে বসে একই ছাদের নিচে নিঃশব্দে একটি পরিবারের মতো কেটে গেল কয়েকটা মুহূর্ত। খাওয়া দাওয়া শেষ করে তিথির মাথায় স্নেহ ভরা হাত বুলিয়ে আমি ধীরে ধীরে বাড়ি থেকে বেরিয়ে এলাম। কিন্তু আমার ঠোঁটের কোণে তখনও সেই তৃপ্তির হাসি লেগেছিল, কারণ আমি জানতাম বহুদিনের দূরত্ব পেরিয়ে আমার ভেঙে যাওয়া সংসার ধীরে ধীরে আবারও জোড়া লাগতে শুরু করেছে। আমি বাড়িতে পৌঁছাতে ড্রয়িং রুমে বসে থাকা মা আমাকে দেখে মুচকে এসে বললেন, কিরে আব্রাহাম, তিথি এখন কেমন আছে রে? মেয়েটাকে খুব দেখতে ইচ্ছে করছে। কি যে মায়া লাগে ওর জন্য। তুই যদি সময় মতো একটা বিয়ে করতিস তাহলে আজ আমাদেরও এমন একটা নাতনি থাকতো। মায়ের কথা শুনে আমি হালকা বিরক্তির ভান করে বললাম, হয়েছে হয়েছে, আর বলতে হবে না, খুব শীঘ্রই বাসায় নিয়ে আসবো তিথিকে। কথাটা বলে আমি নিজের রুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়লেও আমার চোখে বেশি উঠলো একটাই মুখ, তিথির নিষ্পাপ হাসি। অন্যদিকে নিজের বিশাল অট্টালিকার স্টাডি রুমে বসে সিগারেট টানছিলেন মির্জা বাহাদুর। তার সামনে দাঁড়িয়েছিল বিশ্বস্ত এক লোক। মির্জা বাহাদুর ঠান্ডা অথচ বিষাক্ত কণ্ঠে বললেন, আজ থেকে তুই আব্রাহামকে ছায়ার মতো অনুসরণ করবি। সে কোথায় যায়, কার সঙ্গে দেখা করে, কি করে, প্রতিটা খবর আমার কাছে পৌঁছাবে। তারপর সুযোগ বুঝে ওর উপর একটা হামলা করবে। লোকটা মাথা নত করে বলল, জি হুজুর, কিন্তু একেবারে শেষ করে দেব নাকি শুধু আহত করব? মির্জা বাহাদুরের ঠোঁটে রহস্যময় হাসি ফুটে উঠল। না, মারবি না, শুধু এমনভাবে আঘাত করবি যাতে ওর মনে হয় ভয় জন্মায়। ও যেমন বিশ্বাস করে আমি সত্যি ওকে হত্যা করতে চাইছি, তখনই আমি আমার আসল খেলাটা খেলবো। লোকটা সম্মান ভরে মাথা নত করলো। ঠিক আছে হুজুর, আপনার নির্দেশ মতোই কাজ হবে। মির্জা বাহাদুর জানালার বাইরে তাকে অট্টহাসিতে হেসে উঠল। খেলা তো এখনই শুরু হলো। আব্রাহাম খান ইলহাম। কয়েকদিন পর সকালবেলা যথারীতি আমি গাড়ি নিয়ে মৌয়ের বাসার সামনে এসে হর্ন বাজালাম। কিছুক্ষণ পর দরজা খুলে একসঙ্গে বেরিয়ে এলো মৌ আর তিথি। তিথি দৌড়ে গাড়ির পেছনের সিটে বসে পড়ল আর মৌ সামনের সিটে। প্রথমে তিথিকে স্কুলে নামিয়ে দিয়ে আমি মৌকে নিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম। ইদানিং অফিসে আমাদের একসঙ্গে আসা যাওয়া নিয়ে নানা ফিসফাস শুরু হয়েছে। ক্যান্টিনের এক কোণে দাঁড়িয়ে মিস মোহনা নিচু গলায় বলল, আয়না, খেয়াল করছেন কয়েকদিন ধরে স্যার আর মিসেস মেহের একসঙ্গে অফিসে আসছেন, আবার একসঙ্গেই চলে যাচ্ছেন? মিস আয়না মাথা নেড়ে বলল, হ্যাঁ, আমিও দেখেছি। ব্যাপারটা খুব অদ্ভুত লাগছে। নিশ্চয়ই তাদের মধ্যে কোনো বিশেষ সম্পর্ক আছে। ঠিক তখনই পাশে এসে দাঁড়ালেন ম্যানেজার আহমেদ শেহজাদ। মুচকে এসে বললেন, আপনারা যা ভাবছেন আমিও তাই লক্ষ্য করেছি। বিষয়টা নিয়ে পুরো অফিসে আলোচনা চলছে। তিনজনে সে কথোপকথন দূর থেকে শুনে ফেলল মৌ। মুহূর্তেই তার মুখের রং বদলে গেল। অপমান, রাগ, লজ্জায় বুকটা জ্বলে উঠল। এক মুহূর্ত দেরি না করে সে সোজা আমার কেবিনে ঢুকে পড়ল। তোমার অফিসের লোকজন আমাকে নিয়ে বাজে মন্তব্য করছে, তুমি সব জেনেও কিছু বলছো না কেন?
নাকি না জানার ভান করছো? মিসেস মৌ, তুমি আমার স্ত্রী, এটা সত্যি। আর ওরা আমার কোম্পানির কর্মচারী। আমি যতদিন চাইবো ততদিন ওরা এখানে কাজ করবে, না চাইলে চলে যাবে। কিন্তু তোমার জায়গা আমার জীবন আলাদা। আমার উপর তোমার সম্পূর্ণ অধিকার আছে। নিজের অধিকার তুমি নিজে প্রতিষ্ঠা করবে, সেখানে আমার কিছুই বলার নেই। আমার কথায় মৌ কিছুক্ষণ নিশ্চুপ দাঁড়িয়ে রইল। তারপর কোনো উত্তর না দিয়ে ধীরে ধীরে কেবিন থেকে বেরিয়ে এলো। মনে মনে শুধু একটাই সিদ্ধান্ত নিল, আর একবার কেউ তাকে নিয়ে বাজে মন্তব্য করলে এবার আর চুপ থাকবে না। এদিকে মা আর বাবা আবারও তিথির স্কুলের সামনে চলে এলেন। স্কুল ছুটি হতেই তিথি দৌড় থেকে তাদের দেখে আনন্দে দৌড়ে এসে দুজনকে জড়িয়ে ধরল। দাদু, তোমাদের আমি অনেক মিস করেছি জানো। তোমাদের দামরা ছেলে এখন একদম ভালো হয়ে গেছে। আমি ওকে তোমাদের কথা বলেছি, সেদিন তো আমাদের বাসায় এসে একসাথে রাতের খাবারও খেয়েছে। তিথি এক নিঃশ্বাসে সব ঘটনা বলে ফেলল। সব শুনে বাবা এবং মা বিস্ময়ে একে অপরের মুখের দিকে তাকিয়ে রইলেন। মা আস্তে করে বললেন, এটাও কি সম্ভব? আমাদের আব্রাহাম? এরপর তিনজনের হাসি, গল্প আর খুনসুটিতে কেটে গেল অনেকটাই সময়। ফিরে আসার পথে মা দীর্ঘ শ্বাস ফেলে বললেন, আব্রাহাম যদি সময় মতো বিয়ে করতো, আজ আমাদেরও এমন একটা নাতনি থাকতো। জানি না কেন বাচ্চাটার জন্য বুকের ভিতরে এত মায়া কাজ করে, মনে হয় যেন বহুদিনের আপন। বাবা নরম কণ্ঠে বললেন, আমারও ঠিক তাই মনে হয়। ওকে দেখলেই ক্যান্সার নিজের রক্ত বলে মনে হয়। অন্যদিকে অফিস ছুটির পর আমি আর মা একসঙ্গে অফিস থেকে বেরিয়ে যেতে লাগলাম। দূরে দাঁড়িয়ে সব কিছু দেখছিল মিস মোহনা, মিস আয়না ও ম্যানেজার আহমেদ শাহজাদ। মিস মোহনা ঠোঁট বাঁকিয়ে বলল, কাল এই বিষয়টার একটা শেষ করা দরকার। আহমেদ শাহজাদ মাথা নেড়ে বললেন, আমি আপনাদের সঙ্গে আছি, কাল বিষয়টা নিয়ে কথা বলতেই হবে। মিস আয়নাও দৃঢ় গলায় বলল, হ্যাঁ, কাল ওকে একটা শিক্ষা দিতেই হবে। গাড়ির স্টিয়ারিংয়ে দৃঢ়ভাবে হাত রেখে রাস্তা ধরে এগিয়ে চলেছি। কিন্তু আজ আমার মনটা অদ্ভুত এক অস্বস্তিতে ভরে আছে। বারবার মনে হচ্ছে অদৃশ্য কোনো জোড়া চোখ আমার প্রতিটি পদক্ষেপ অনুসরণ করছে, যেন কেউ ছায়ার মতো আমাকে অনুসরণ করছে। আমার প্রতিটি বাঁক, প্রতিটি থামা, প্রতিটি নিঃশ্বাস হিসেব করে দেখছে। কয়েক মুহূর্ত চারপাশ পর্যবেক্ষণ করতেই সন্দেহটা আরও প্রবল হয়ে উঠল। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে মৌকে বাসার একটু দূরে নামিয়ে দিয়ে শান্ত গলায় বললাম, তুমি বাসায় চলে যাও, আমি একটু কাজ সেরে পরে আসছি। মৌ কিছু বলতে চাইলেও আমার চোখের গভীর সতর্কতা দেখে আর কিচ্ছু বলল না। ধীরে ধীরে বাসার দিকে হাঁটতে লাগলো। মৌ চোখের আড়াল হতেই আমি আবারও গাড়ি চালিয়ে নিলাম। আমার মনে এখন একটাই চিন্তা, যে আমাকে অনুসরণ করুক, কোনোভাবে যেন মৌ আর তিথির অস্তিত্ব সম্পর্কে জানতে না পারে। এসব ভাবতে ভাবতে রাত হয়ে গেল। বাড়িতে পৌঁছে ডাইনিং টেবিলে রাতের খাবার খেতে বসেছি। হঠাৎই মা দীর্ঘ শ্বাস ফেলে বললেন, আব্রাহাম, এবার বিয়েটা কর বাবা, এটাকে আমাদের শেষ ইচ্ছা মনে কর। সঙ্গে সঙ্গে বাবাও সুর মিলিয়ে বললেন, হ্যাঁ বাবা, এবার সংসার করো। আমাদেরও তো ইচ্ছে করে নাতি নাতনির মুখ দেখি। তুই যদি এভাবে একা থাকিস, সেই আফসোস নিয়ে একদিন চোখ বন্ধ করতে হবে। কথাটা শেষ হতে মুন্নি খান সুযোগ বুঝে বললেন, আব্রাহাম, তুই শুধু একবার বল, মাইশা আর রাহির মধ্যে কাকে তোর ভালো লাগে? যার নাম বলবি তার সঙ্গেই তোর বিয়ে দেব। আজমল খানও হাসি মুখে যোগ করলেন, হ্যাঁ বাবা, তোর পছন্দটাই আমাদের পছন্দ। কথাগুলো শুনে মাইশা রাহি লজ্জায় মাথা নিচু করে ফেলল। কিন্তু মা, বাবা আর আমার মুখে স্পষ্ট বিরক্তি ইচ্ছা ফুটে উঠল। কারণ আমরা খুব ভালো করেই জানি আজমল খান ও মুন্নি খানের এই প্রস্তাবের আড়ালে অন্য উদ্দেশ্য লুকিয়ে আছে। তারা কখনোই চান না তাদের দুই মেয়ের কেউ আমার স্ত্রী হয়ে এই পরিবারের উত্তরাধিকারিণী হোক। পরিস্থিতি আর না বাড়িয়ে আমি শান্ত স্বরে বললাম, আচ্ছা পরে জানাবো, এখন এসব নিয়ে ভাবতে চাই না। সামনে 15,000 কোটি টাকার একটা গুরুত্বপূর্ণ প্রজেক্ট নিয়ে কাজ করছি, ওটা শেষ হোক, তারপরে বিষয় নিয়ে কথা বলবো। এই বলে আমি কথার ইতি টানলাম। গভীর রাত। আজমল খানের রুমে গোপন বৈঠক বসেছে। উপস্থিত আজমল খান ও মুন্নি খান। কিছুক্ষণ নীরব থাকার পর আজমল খান গম্ভীর কণ্ঠে বললেন, মন্নি, তুই যে আব্রাহামের সঙ্গে আমাদের মেয়ের বিয়ের কথা বললি, সেটা কি ঠিক হলো? মির্জা বাহাদুর তো ওকে মেরে ফেলার জন্য উঠে পড়ে লেগেছে। যে কোনো সময় কিছু একটা হয়ে যেতে পারে। মুন্নি খান ঠোঁটের কোণে রহস্যময় হাসি টেনে বললেন, ভাইয়া, আমি এতটা বোকা নই। তুমি বড় ভাই আর ভাবির মুখের ভাব দেখেছো? তারা কোনো দিনই চাইবে না আমাদের মেয়ের সঙ্গে আব্রাহামের বিয়ে হোক। আজমল খান ভুরু কুঁচকে বললেন, তাহলে বিয়ের কথাটা তুললি কেন? মুন্নি খান এবার ধীরে ধীরে বললেন, কারণটা খুব সহজ। যদি সত্যি মির্জা বাহাদুর আব্রাহামকে পৃথিবী থেকে সরিয়ে দেয়,
তাহলে যেন কারো সন্দেহ আমাদের উপর না আসে। সবাই ভাববে আমরাই তো নিজের মেয়ের সঙ্গে ওর বিয়ে দিতে চেয়েছিলাম। তাহলে আমরা কেন তাকে হত্যা করব? এটাই আমার চাল। কথা শেষ করতেই আজমল খান উচ্চস্বরে হেসে উঠলেন। বাহ, আমার বোনের মাথায় তো দেখছি দারুণ ক্রিমিনাল বুদ্ধি এসেছে। ঘর জুড়ে ভেসে উঠল তাদের অশুভ হাসি, আর সে হাসির আড়ালেই আরও গভীর হতে লাগলো এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের সূচনা। পরদিন সকালে প্রতিদিনের মতো আজও আমি নিজে গাড়ি নিয়ে ময়ের বাসার সামনে এসে দাঁড়ালাম। তিথি ও মৌ গাড়িতে উঠে বসতেই আমি প্রথমে তিথিকে তার স্কুলে নামিয়ে দিলাম। এরপর সোজা গাড়ি ঘুরে অফিসের উদ্দেশ্যে রওনা হলাম। অফিসের সামনে গাড়ি থামতেই মৌ আর আমি একসঙ্গে গাড়ি থেকে নামলাম। দূরে দাঁড়িয়ে থাকা মিস মোহনা, মিস আয়না আর ম্যানেজার আহমেদ শেজাদ সেই দৃশ্য গভীরভাবে লক্ষ্য করছিল। তাদের চোখে মুখে ঈর্ষা, বিদ্বেষ আর কৌতূহলের অদ্ভুত মিশ্রণ। আমি কোনো দিকে না তাকিয়ে নিজের কেবিনে চলে এলাম। আমি ভেতরে ঢুকতেই তিনজন একসঙ্গে ময়ের সামনে এসে দাঁড়ালো। মুহূর্তের মধ্যে তার পথ আটকে দিল তারা। মৌ বড়কুসকে শান্ত গলায় বলল, কি সমস্যা আপনাদের? আমার পথ আটকালেন কেন? মিস মোহনা ঠোঁট বাঁকিয়ে কর্কশ স্বরে বলল, বাহ, প্রথম যখন এই অফিসে এসেছিলেন মুখ ঢেকে পর্দা করে নিজেকে কত ভদ্র সভ্য প্রমাণ করার চেষ্টা করেছিলেন, আর এখন রাতে স্বামীকে খুশি করছেন আর দিনে বসের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন। বাহ, অভিনয়টা তো বেশ করছেন। তার কথা শেষ হতে না হতেই মিস আয়না বিদ্রুপের হাসি এসে বলল, মিসেস মেহের, আপনাকে তো বেশ বুদ্ধিমতী মনে হচ্ছে। একসঙ্গে দুজন মানুষকে সামলাচ্ছেন, বাসায় স্বামী, অফিসে বস। সত্যি বলতে কি, নিজের স্বার্থ হাসিল শরীর দেখানো কৌশলটা বেশ ভালোই জানেন। কথাগুলো যেন দাও দাও আগুন হয়ে মোয়ের বুকের ভেতর জ্বলে উঠল। রাগে তার সারা শরীর কাঁপতে লাগলো। হাত দুটো মুষ্টিবদ্ধ হয়ে গেল। মনে হচ্ছিল এই মুহূর্তে যেন সব কিছু ভেঙে চুরমার করে ফেলবে। ঠিক তখনই ম্যানেজার আহমেদ শেজাদ সামনে এগিয়ে এসে বলল, ছি ছি মিসেস মেহের, আমি আপনাকে সত্যি একজন ভদ্র, নম্র আর আত্মসম্মানীয় নারী মনে করতাম, কিন্তু শেষে পর্যন্ত দেখছি আপনিও লোভের কাছে হার মানলেন। নিজের সুবিধার জন্য বসের কাছ থেকে সুযোগ সুবিধা নিচ্ছেন শরীরের বিনিময়ে। তাদের কথাবার্তার শব্দে আশেপাশের স্টাফরাও একে একে সেখানে জড়ো হতে লাগলো। মুহূর্তের মধ্যেই পুরো ফ্লোরে ভিড় জমে গেল। কেউ ফিসফাস করছে, কেউ তুচ্ছ তাচ্ছিলের হাসি আসছে, আবার কেউ প্রকাশ্যে মৌকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ছড়ে দিচ্ছে। অথচ নিজের কেবিনে ব্যস্ত থাকা আমি এখনো কিছুই জানি না। মিস মোহনা আবারও গলা উঁচু করে বলল, এমন মানুষকে অফিসে রাখার কোনো অধিকার নেই। এদের প্রকাশ্য অপমান করে অফিস থেকে বের করে দেওয়া উচিত, যাতে আর কেউ এমন কাজ করার সাহস না পায়। এই মেয়েকে মাথা নেড়া করে মাথায় ও মুখে আলকাতরা লাগিয়ে জুতার মালা পরিয়ে অফিস থেকে বের করে দিতে হবে। তার কথা শুনে উপস্থিত অনেকেই সমর্থনের সুরে বলল, হ্যাঁ, ঠিক বলেছেন, এর একটা বিচার আজ এখানেই হওয়া দরকার। মিস আয়না বিদ্রুপের হাসি এসে বলল, আজই দেখা যাবে কত বড় সাহস ওর। ম্যানেজার স্যার, আপনি জুতার মালার ব্যবস্থা করুন, আমি আলকাতরার ব্যবস্থা করছি। আহমেদ শেজাদও গম্ভীর গলায় বলল, হ্যাঁ, আজের একটা বিহিত না করে আমি ছাড়ব না। আমি জুতার মালার ব্যবস্থা করতেছি। চারদিক থেকে সমর্থনের শব্দ উঠতেই পরিবেশ আরও উত্তপ্ত হয়ে উঠল। হঠাৎই মৌ বজ্রকণ্ঠে চিৎকার করে উঠল, স্টপ, একদম স্টপ। তার কণ্ঠের দৃঢ়তা এমন ছিল যে মুহূর্তের জন্য পুরো অফিস নিস্তব্ধ হয়ে গেল। সে সবার দিকে তাকিয়ে বলল, কসম করে বলছি, আর একজনও যদি আমার চরিত্র নিয়ে একটা বাজে কথা বলেন তাহলে তার চাকরি এই অফিসে থাকবে না। এটা আমার অহংকার নয়, এটা আমার অধিকার থেকে বলা কথা। কথাগুলো শুনে কয়েক সেকেন্ডের জন্য যেন সময় থমকে গেল। একে অপরের নিঃশ্বাস পর্যন্ত শুনতে পাচ্ছিল, কিন্তু পর মুহূর্তেই পুরো অফিস জুড়ে হো হো করে হাসির রোল পড়ে গেল। মিস আয়না অট্টহাসিতে হেসে বলল, দেখেছো, মেয়েটা বোধহয় পাগল হয়ে গেছে, এটা নাকি ওর অধিকার। তার সঙ্গে সঙ্গে উপস্থিত সবাই আবারও হাসতে শুরু করলো। কেউ বিদ্রুপ করছে, কেউ অপমানজনক দৃষ্টিতে তাকিয়ে আছে, কেউ আবার মুখ ফিরে তাচ্ছিল্য করছে। এতগুলো মানুষের সামনে এখন অপমান সহ্য করতে না পেরে ময়ের চোখ বেয়ে টপ টপ করে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। কিন্তু সেই অশ্রুর আড়ালেই ধীরে ধীরে জেগে উঠল তার আত্মসম্মান। সে মাথা উঁচু করে দাঁড়ালো, তারপর দৃঢ় কণ্ঠে চিৎকার করে বলল, শুনে রাখুন সবাই, আমি মিসেস আব্রাহাম, আপনাদের বস আব্রাহাম খান ইলহাম। তিনি আমার স্বামী। আমি আমার স্বামীর সঙ্গে কোথায় যাব, কিভাবে চলবো, কি করব, সেটার জবাব আমি আপনাদের কাউকে দিতে বাধ্য নই।
কথাগুলো যেন বজ্রপাতের মতো আছড়ে পড়ল পুরো অফিসে। এক নিমিষে সব হাসি থেমে গেল। যারা একটু আগে বিদ্রুপ করছিল তারা বিস্ফোরিত চোখে ময়ের দিকে তাকিয়ে রইল। পুরো ফ্লোরে এমন নীরবতা নেমে এলো যেন রাতের গভীর প্রহর। কারো মুখে কোনো কথা নেই, শুধু ভারী নিঃশ্বাসের শব্দ আর কারো কারো ঢোক গেলার আওয়াজ ভেসে আসছে। সবাই স্তব্ধ। অফিসের পিনপন নীরবতা। এই নীরবতার মাঝখানে প্রশ্ন রয়ে গেল একটা, আমার স্ত্রী এটা সবাই বিশ্বাস করবে তো, নাকি আবারও শুরু হবে কোনো চক্রান্ত? তা জানতে হলে অবশ্যই পরের পর্বের জন্য অপেক্ষা করতে হবে। এরপরে এই সকল পর্ব একসাথে করে দেওয়া হবে। তো কেমন হচ্ছে গল্পটা অবশ্যই কমেন্ট করবেন। দেখা হচ্ছে আবারও। টাটা।